চলুন ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল বেশ আগের, এক্সাক্ট সময়টা জানাটা মুশকিল। ঘটনার সাথে জড়িত যেই ক্যারেক্টারগুলো, এদের অধিকাংশের নাম কিন্তু জানা যায়। ঘটনাটি মূলত ঘটেছিল যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামে। ওখানে কিন্তু বেশ পরিচিত একটি মন্দির রয়েছে। অনেকে এটাকে জাগ্রত মন্দির, অনেকে এটাকে ধাম মন্দির বলে অভিহিত করেন। আশেপাশে অনেক হিন্দু পরিবারের বসবাস রয়েছে, বিশেষ করে মনিরামপুর, অভয়নগর, কেশবপুর এই জায়গাগুলোতে নাকি 96টা গ্রাম রয়েছে। অনেকেই 96 গ্রাম নামেও এই জায়গার বিস্তীর্ণ অঞ্চলগুলোকে চিনে থাকেন, এমনটাই জানিয়েছেন আর কি। ওই এলাকায় এই মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে, সবাই এটাকে পদ্ম পুকুর বলেই চেনে। ওখানে একদম কাছাকাছি জায়গায় একটা পরিবার বসবাস করত, বেশ দরিদ্র পরিবার। ওই পরিবারের যিনি প্রধান কর্তার নাম হচ্ছে অমল গোলদার, তার স্ত্রীর নামটা জানা যায়নি। এই অমল গোলদার উনি আসলে খুব দরিদ্র ছিলেন, দিনমজুরের কাজ করতেন, যখন যেটা পেতেন সেই কাজই করতেন। সংসারে অভাব থাকলেও শান্তি ছিল। এরই মধ্যে এই অমল গোলদারের যিনি স্ত্রী, উনি সন্তান সম্ভবা হন প্রথমবারের মতো। সন্তান পেটের মধ্যে বড় হচ্ছে, তখন তার গর্ভের যে সময়কাল আনুমানিক 5 কি 6 মাস হবে। ওনাদের বাড়ির কাছাকাছি এই যে পদ্মপুকুর, এই পদ্মপুকুর থেকেই প্রয়োজনীয় পানি নিতেন বিভিন্ন কাজের জন্য। প্রতিদিনই কয়েকবার করে আসতেন পানি নেয়ার জন্য, মাটির কলসিতে করে পানি নিয়ে যেতেন। একদিন হয় কি, দিনের বেলাতেই এই অমল গোলদার সাহেবের স্ত্রী উনি পানি নিয়ে ওঠার সময় ঘাটে পা পিছলে পড়ে যান। তবে পা পিছলে পড়ে যাওয়ার কারণে ওনার যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টা এরকম না, পায়ে সামান্য ব্যথা পেয়েছেন। এরপর আবার উনি উঠে বাড়িতে চলে এসেছেন, এটা নিয়ে খুব বেশি চিন্তাও উনি করেননি। ওনাদের এই যে পাশে যে ধাম মন্দির বা জাগ্রত মন্দির, এখানে কিন্তু প্রতি বছর বেশ বড় করে পূজা উদযাপিত হয়। ভারত থেকেও পুরোহিতরা আসেন। যখন পূজার অনুষ্ঠান শুরু হয়েছে তখন কিন্তু উনি সন্তান জন্ম দেননি। তখন দেখা গিয়েছে যে গর্ভের সন্তানের বয়স 8 মাস, 8.5 মাস এরকম কাছাকাছি একটা সময় হতে পারে আর কি। যখন উনিও অন্যান্য মহিলাদের সাথে এই পূজায় শরিক হয়েছেন, তখন দেখা গেল ভারত থেকে যে পুরোহিতরা এসেছেন এদের মধ্যে যিনি এই দলের দলনেতা ছিলেন, তিনি এই অমল গোলদারের স্ত্রীর দিকে তাকিয়ে ইশারায় ডেকেছেন। অমল গোলদার সাহেবের স্ত্রী যখন কাছে গিয়েছেন তখন উনি বলছেন যে, মা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে কিন্তু পুত্র সন্তান। খুব এক শুভক্ষণে, শুভ তিথিতে তার জন্ম হবে। তবে এই ছেলেটাকে খুব সাবধানে রাখবা, তার বিশেষ কিছু সৃষ্টিকর্তা প্রদত্ত ক্ষমতা থাকবে। এই ছেলেকে দেখে শুনে রাখবা, কেননা একে দিয়ে কিন্তু অনেকেই অনেক খারাপ কাজ করাতে পারে, তাই খুব সতর্ক থাকবে। এই পরামর্শ উনি দেন। এরপর দেখা গেল পূজা শেষ হয়েছে, তারপর এই পুরোহিতরাও ভারতে ফিরে গিয়েছেন, আর সামনের বছর আসবেন এরকম একটা সময়। তো পুরোহিতরা ফিরে যাবার মাস দেড়েক এরকম একটা সময় হতে পারে। তো এরকম সময় স্বাভাবিকভাবেই এই অমল গোলদার সাহেবের স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দেন। পুত্র সন্তানের গায়ের রং 8-10টা স্বাভাবিক বাচ্চাদের মতোই ছিল, শ্যামবর্ণের ছিল, খুব ফর্সাও না, কালোও না, দেখে একদম স্বাভাবিক বাচ্চা বলেই মনে হচ্ছে। জন্ম নেওয়ার সময় কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটেছে এমনটাও কিন্তু না। জন্মের সপ্তাহখানেক পর থেকে একটা সমস্যা দেখা দিল, তা হচ্ছে এই ছেলের গায়ে ফুসকুড়ি ওঠা শুরু হলো। এটা একটা সময় ঘায়ে পরিণত হলো। ছেলেটার নাম রাখা হলো ভুবন, ভুবন গোলদার। অনেক ডাক্তার কবিরাজ ওনারা দেখিয়েছেন, বিশেষ করে ওই সময় তো আসলে গ্রামের কবিরাজের কাছে ওনারা বেশি যেতেন। আর ভুবন গোলদারের বাবা অমল গোলদার উনি তো দরিদ্র ছিলেন, চাইলেও কিন্তু অনেক টাকা খরচ করে শহরে গিয়ে যে বড় ডাক্তার দেখাবেন এই সক্ষমতা ওনার ছিল না। তারপরও বাবা হিসাবে উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন, কিন্তু শরীরের ঘা কোনোভাবেই ভালো হচ্ছিল না। ছেলেটা ঘায়ের ব্যথায় সারাক্ষণ কান্নাকাটি করত।
মা বাবা হিসাবে কিন্তু নবজাতক শিশুর এই ধরনের কষ্ট নিজের চোখে দেখা আসলে খুব কঠিন। তারপরেও কি করবেন, লাভ তো হচ্ছে না। এইভাবেই যেতে থাকে দিন। ছেলের বয়স যখন 8 মাসের কাছাকাছি বা এরকম একটা সময় হবে আর কি, তখন আবার সেই বাৎসরিক পূজার সময়টা চলে আসে। সেই পুরোহিতরা আসেন। প্রধান যে পুরোহিত এই টিমের, বিশেষ করে ভারত থেকে যারা এসেছিলেন আর কি, তো তাকে কিন্তু এই ভুবন গোলদারকে দেখানো হলো, এই শিশু বাচ্চাকে। উনি দেখে বলছেন যে এটা তো কোনো সমস্যা না, বলেছিলাম তো এই ছেলের কিছু বিষয় আছে, এখন যেটা বলে দিব সেটা করো, ঠিক হয়ে যাবে সৃষ্টিকর্তার ইচ্ছায়। তখন ওই প্রধান পুরোহিত বললেন যে এই যে পদ্মপুকুর, অল্প কয়েকদিন পরেই পূর্ণিমা, তুমি এই পূর্ণিমার রাতে একাকী গিয়ে, বিশেষ করে এই যে ভুবন গোলদারের যে মা অর্থাৎ অমল গোলদারের স্ত্রী, তাকে বললেন যে তুমি একাকী ওই পুকুরে যাবে রাতের বেলা, গিয়ে দেখবে ঘাটের খুব কাছাকাছি একটা জায়গায় একটা মাত্র পদ্ম ফুল ফুটে রয়েছে। এই পদ্ম ফুলের চারপাশে 3-4টা পাতাও তুমি দেখতে পাবে। পুকুরে কিন্তু আর কোনো পদ্ম ফুল থাকবে না। তুমি ওই পদ্ম ফুল থেকে কয়েকটি পাপড়ি নেবে, আর যে কয়েকটি পাতা দেখতে পাবে এর মধ্যে থেকে একটা পাতা নেবে। এটা নেওয়ার পর সাথে সাথে বাসায় এসে পাটায় বেটে এই বাটাটা বাচ্চার সমস্ত শরীরে মাখিয়ে দেবে। আশা করা যায় সে ঠিক হয়ে যাবে কয়েকদিনের ভেতরেই। এই পরামর্শ দিলেন। এরপরে যখন পূজা শেষ হয়ে গেছে, তার 3 থেকে 4 দিন পর পূর্ণিমা ছিল। এদিকে অমল গোলদার স্ত্রী এবং অমল গোলদার ওনারা কিন্তু অপেক্ষায় ছিলেন কখন পূর্ণিমার সময়টা আসবে। যথারীতি চলে এলো। এরপর অমল গোলদার স্ত্রী রাতের বেলা একাকী উনি গেলেন, যদিও বা দিনের বেলাতে উনি দেখে এসেছিলেন যে পুকুরের কোথাও কোনো পদ্ম ফুল নেই। গভীর রাতে যখন উনি গিয়েছেন তখন দেখতে পেলেন ঘাটের খুব কাছাকাছি জায়গাতেই একটা পদ্ম ফুল দেখা যাচ্ছে, একটি মাত্র পদ্ম ফুল। পদ্ম ফুলটা যে অনেক বড় তা না, স্বাভাবিক পদ্ম ফুলের মতো হলেও মনে হচ্ছে এই পদ্ম ফুলের ভেতরে এক ধরনের আলোকসজ্জা করা হয়েছে। এমন আলোকসজ্জা মনে হচ্ছে এই পদ্ম ফুলটা জ্বলছে, এমন একটা অবস্থা। পদ্ম ফুলটা তো বেশি দূরে ছিল না, তবে উনি ঘাট থেকে কিছুটা নেমে যে হাত দিয়ে ধরবেন এতটাও কাছাকাছি ছিল না। উনি প্রায় গলা পর্যন্ত পানিতে নামার পর ওই পদ্ম ফুলটা ধরতে পারেন। স্বাভাবিকভাবে উনি পদ্ম ফুলের কয়েকটি পাপড়ি নিয়েছেন, একটি পাতা নিয়েছেন। এই যে উনি গেলেন এটা আনতে, আবার উঠে আসলেন, প্রতিমধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কোনো আওয়াজও উনি শোনেননি, কোনো ভয়ঙ্কর কোনো কিছু দেখেন। উনি বাসায় এলেন, সাথে সাথে উনি পাটায় এই জিনিসগুলো বেটে এই ভুবন গোলদারের শরীরে লাগিয়ে দিলেন। সকালেই দেখা গেল তার ঘা অনেকটাই শুকিয়ে গেছে। 2 থেকে 3 দিনের মধ্যেই সে একদম সুস্থ স্বাভাবিক। শরীরে বিভিন্ন জায়গায়, এই যে তার জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় ঘা হয়েছে, দাগ হয়েছে, এর কিছুই নেই, একদম সুস্থ স্বাভাবিক। যাই হোক, এরপর তো এই ভুবন গোলদার স্বাভাবিকভাবেই বড় হচ্ছে। তার মধ্যে অলৌকিক কোনো বিষয়ও কিন্তু দেখা যাচ্ছে না, বিশেষ কোনো বৈশিষ্ট্য যে তার মধ্যে দেখা যাবে বিষয়টা এরকমও না। গ্রামের 8-10টা স্বাভাবিক বাচ্চার মতো সে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। তবে একটা বিষয়ের প্রতি তার খুব ঝোঁক ছিল, তা হচ্ছে পাখি ধরা। গ্রামের অনেকেই কিন্তু ফাঁদ পেতে বিভিন্ন ধরনের পাখি শিকার করত। ভুবন গোলদার এই কাজটি করত। ছোটবেলা থেকেই তার এই পাখি ধরার প্রতি তীব্র নেশা ছিল। সে নিজে নিজে বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করার চেষ্টা করত। সে নিজের বুদ্ধিতে নিজে থেকেই কিছু ফাঁদ বানাতো, দেখা যেত যে সেগুলো কাজেও লাগছে। তো এই যে কাজগুলো করত, বাচ্চা হিসাবে পরিবার থেকে আসলে ওভাবে নিষেধ করেনি কখনো। এ গ্রাম থেকে ও গ্রাম সবসময় দৌড়ঝাঁপ করে বেড়াতো। আর গাছে ওঠাও ছিল তার বেজায় নেশা, গাছে উঠবে, ফল পারবে। তবে তার আচার আচরণে কিন্তু সবসময় ভালোই মনে হতো, কারোর সাথে বেয়াদবি করতো না, ছোটবেলা থেকেই আর কি ভালো আচরণ করত, গালিগালাজ করতো না। যেখানে গ্রামের 8-10টা বাচ্চার আচার আচরণে কিছুটা পরিবর্তন দেখা দিল, সে ছিল খুবই ভদ্র গোছের একটা বাচ্চা। এমনি চঞ্চল ছিল, এটা ঠিক আছে। একবার হয় কি, এই অমল গোলদারের ছেলে ভুবন গোলদার, তার বয়স তখন 6 কি 7 বছর। এর ভিতরে একবার হয় কি যে বিকেলের দিকে এসে ভুবন গোলদার তার মাকে বলছে যে মা জানো, এই পদ্ম পুকুরের পাড়ে আমি বড় আকারের একটা মাছরাঙা পাখি দেখেছি। এই মাছরাঙা পাখিটা দেখতে অনেক সুন্দর, আর এটা যে মাটির ভিতরে যে গর্তে ঢুকেছে, এই গর্তটাও আমি দেখেছি।
তখন এই ভুবন গোলদারের মা বলছেন যে মাছরাঙা পাখি মাটির গর্তে থাকে, তারপর আবার বড় সাইজের। মাছরাঙা পাখি তো খুব বেশি বড় হয় না। তখন এই ভুবন বলছে যে মা, আমি না কালকে সকালবেলা ভোরবেলা ওই পাখিটাকে ধরতে যাব। কোন গর্তে থাকে আমি দেখেছি, ওই গর্তের মধ্যে কিচিরমিচির শব্দ শুনেছি, মনে হচ্ছে ওই পাখির বাচ্চা ওই গর্তে রয়েছে। মা বললেন যে তোর এই সব পাখি ধরার নেশা কিন্তু ভালো না, পাখি এইভাবে ধরতে হয় না, এরা কিন্তু অভিশাপ দিবে। কে শোনে কার কথা? সকালবেলা দেখা গেল যে ভুবন গোলদার ঘরে নেই, ভোরবেলা বেরিয়ে গেছে। তার মা যখন খেয়াল করেছে ভুবন গোলদার ঘরে নেই, বুঝতেই পেরেছেন উনি যে সে কোথায় গেছে। কিন্তু সকাল 10টা-11টা বেজে যায়, ভুবন আর বাড়িতে ফেরে না। দুপুর হয়ে যায়, সে বাড়িতে ফেরে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, সে বাড়িতে ফেরে না। এমন তো কখনো হয় না। হ্যাঁ, সে দৌড়ঝাঁপ করে এ গ্রাম থেকে ও গ্রামে চলে যায়, কিন্তু খাওয়া দাওয়া করার জন্য তো নিজ বাড়িতে সে ফেরত আসে। এমন তো কখনো হয়নি। চিন্তা করলেন যে হয়তো বা কোনো বন্ধুর বাড়িতে গেছে, ওখানে খাওয়া দাওয়া করেছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তবুও ভুবন বাড়িতে ফেরে না। তখন তো চিন্তা বেড়ে গেল। এদিকে ভুবনের বাবা অমল গোলদার, উনি বাড়িতে ফিরেছেন ওনার কাজ শেষে। এসে শুনলেন এই অবস্থা, আশেপাশের প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলেন, ভুবনের যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন। তারা প্রত্যেকে বলছে সারাদিনে ভুবনের দেখাও তারা পাননি। এরপর তো সবার চিন্তা বেড়ে যায়, বিশেষ করে তার মা। তার মা কিন্তু এই বিষয়টা তার বাবাকে তখনও শেয়ার করেনি। তখন বলেন, আচ্ছা ভুবন তো বলছিল যে এখানে এই পদ্ম পুকুরের পারে মাছরাঙা পাখি ধরতে আসবে, এখানে কোনো সমস্যা হলো না তো? যখনই এটা শুনেছেন তখন কিন্তু তাদের মাথায় কিন্তু অন্য একটা বিষয় কাজ করে, যে কোনো ঝামেলা হলো না তো? দুটো বিষয় হতে পারে। এক হচ্ছে সে পানিতে পড়ে গেছে, কিন্তু সে তো সাঁতার জানতো, আর পদ্ম পুকুরে বিভিন্ন ধরনের প্যারানরমাল এন্টিটিগুলা থাকে, এটা কিন্তু তাদের জানা ছিল। তখন চিন্তা এলো যে হয়তোবা সে পুকুরে পড়ে মারা গেছে। যদি মারা গিয়ে থাকে তাহলে তার লাশ তো পাওয়া যাবে। তারা পুকুরে জাল ফেলেছেন, কিছুই পাওয়া যায়নি। 3 দিন হয়ে গেল, ভুবনকে পাওয়া যায়নি। আশেপাশেও খোঁজ খবর নেওয়া হয়েছে সে অন্য কোথাও গিয়েছে কিনা, কিন্তু না, ভুবনের কোনো খোঁজ পাওয়াই যায়নি। এরপর ওনারা ওনাদের জায়গা থেকে যখন খোঁজাখুঁজি শেষ করেছেন আর কোথাও কোনো সুরাহা হলো না, পাওয়া গেল না সন্ধান, তখন ওঝা, কবিরাজ, হুজুর ওনাদের কাছে যেতে থাকলেন। তারাও কোনোই তথ্য দিতে পারে না যে এই ভুবনের কি হয়েছে। যখন কেউ কোনো তথ্য দিতে পারে না, তখন ওনাদের গোত্রেরই অর্থাৎ ওনাদের ধর্মেরই একজন ব্যক্তি বললেন যে তোমরা যশোরের নোয়াপার একজন পীর সাহেব আছে, ওনার কাছে যাও। ওনার কাছে গেলে হয়তোবা কোনো তথ্য পাওয়া যেতে পারে, কারণ এরকম অনেক ধরনের সমস্যার সমাধান তার কাছ থেকে এসেছে। এই কথা শোনার পর ওনারা সেখানে গেলেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বললেন। পীর সাহেবও খুঁটিয়ে খুঁটিয়ে সব তথ্য জানার চেষ্টা করলেন, বিশেষ করে তার জন্মের সময় থেকে শুরু করে নিয়ে ওই যে পুরোহিতরা কি বলেছিলেন সবকিছু। এরপর উনি বেশ কিছুক্ষণ চিন্তা করার পর উনি বললেন যে এক্ষুনি তোমাদের ওখানে যেতে হবে, দেরি করা যাবে না। উনি কিন্তু তৎক্ষণাৎ তাদের সাথে রওনা দিয়েছেন। উনি বলেছিলেন সময় কিন্তু খুবই কম। এরপর ওইখানে আসেন, তখন কিন্তু দিনের বেলাতেই ওখানে চলে আসেন। তখন বিকেলের মতো এরকম একটা সময়, ওখানে শত শত গ্রামবাসী আশেপাশে যারা ছিলেন তারা সমবেত হয়েছেন। পদ্ম পুকুরের পাড়ে এসে দেখা গেল ওইখানে একটা বেশ বড় শেওড়া গাছ রয়েছে। তখন পীর সাহেব ওই শেওড়া গাছের নিচে এসে ওখান থেকে 3টা পাতা সংগ্রহ করলেন। এরপর অমল গোলদারের স্ত্রী অর্থাৎ ভুবন গোলদারের মাকে উনি বললেন, তুমি তোমার ঘর থেকে মাটির কলসটা নিয়ে এসো। মাটির কলস নিয়ে আসা হলো এবং ভুবন গোলদারের মাকে বললেন, তুমি নিজে এই পদ্ম পুকুর থেকে এই কলসের মধ্যে পানি ভরো, এরপর আমার সামনে নিয়ে এসো। সেটাই করা হলো। এরপর হুজুর কি করলেন, কিছু দোয়া পড়ে ওই 3টা পাতা যখনই এই কলসের মধ্যে দিয়েছেন, মনে হলো কলসের মধ্যে পানির ঘূর্ণিপাক সৃষ্টি হয়েছে। প্রচন্ড জোরে ঘূর্ণিপাক হচ্ছে আর কলসটাও থরথর করে কাঁপছে। এ দৃশ্য কিন্তু উপস্থিত সবাই দেখতে পেয়েছিলেন। হুজুর ওই ঘূর্ণিপাকের দিকে তাকিয়ে আছেন, এক মনে কিছু একটা দেখছেন সেখানে। আস্তে আস্তে ঘূর্ণিপাকটা শেষ হয়ে গেল। হুজুর মুচকি হেসে দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। ভুবন বেঁচে আছে, সুস্থ আছে। আগামীকাল ভোরবেলা ফজর আজানের পর এখানে আসবে, ভুবনের মা আর বাবা ভুবনকে পেয়ে যাবে ইনশাল্লাহ।
এরপর যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে সবার মধ্যে একটা চিন্তা ছিল, ভুবনকে নিয়ে গেল কে, কে কাজটি করলো। হুজুর বেশি কিছু বলেননি, শুধু এতটুকু বলেছিলেন যে ভুবনের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো এই জিনেদের খুব উপকারে লাগবে। বিশেষ করে যারা দুষ্ট জিন, তারা ভুবনকে দিয়ে অনেক ধরনের খারাপ কাজ করাতে সক্ষম হবে। এই জন্যই এই শেওড়া গাছের একটা পিশাচ অনেকদিন ধরে ভুবনের উপর নজর রেখেছিল। সে কোথায় যায়, কি করে। দেখা গেল পাখি ধরার প্রতি তার বেজায় নেশা। এই জন্যই এই মাছরাঙা পাখির সুরত ধরেই একটা ফাঁদ পাতা হয়েছিল। ভুবন তো বুঝতে পারেনি, সেই ফাঁদে পা দিয়েছে। ভোরবেলা এসেছে, সে গর্তে হাত দিয়েছে, যেহেতু নিজের ইচ্ছায় গর্তে হাত দিয়েছে, তখনই ভুবনকে আটকে ফেলেছে। এরপর তাকে নিয়ে গেছে, তবে ফেরত দিয়ে যাবে, এটা উনি বললেন। কোথায় নিয়ে গেছে এটা হুজুর বলেননি। পরদিন ভোরবেলা, সারা রাত কিন্তু অমল গোলদার তার স্ত্রী অর্থাৎ ভুবনের মা কিন্তু ঘুমাতে পারেন নাই, কখন ফজরের আজানের ধ্বনি তাদের কানে আসবে। যখনই ফজরের আজানের ধ্বনি কানে আসে, সাথে সাথে অমল গোলদার আর তার স্ত্রী পদ্মপুকুরের পারে শেওড়া গাছের কাছে চলে যান। যাবার পর দেখলেন সত্যি ভুবন সেখানে অচেতন অবস্থায় বা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সেখান থেকে তাকে তুলে আনা হলো। বাসায় আনার পর তার জ্ঞান ফেরে, তবে ভুবন তেমন কিছুই বলতে পারেনি। সে ওখানে গিয়েছিল, গর্তে হাত দিয়েছে, অর্থাৎ ওই যে মাছরাঙা পাখির যে গর্তটাকে সে দেখেছিল। এরপর তার আর কিছুই মনে নাই। তারপর সে দেখছে সে বাড়িতে আছে। এর ভিতরে এত কিছু হয়ে গেছে, সে যে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ, এটা সে ভালোভাবে বলতেই পারে না। এটা কিন্তু ওই এলাকার অনেকেই জানেন। আর যে নামগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আসল নাম, ছদ্মনাম নয়। ভুবন গোলদার, অমল গোলদার, তো এই নামগুলো আসল নাম। ধন্যবাদ জানাচ্ছি অমিত সাহা ভাইকে এবং রাইসুল ইসলাম রিপন ভাইকে। আপনাদের দুজনের প্রচেষ্টায় দারুণ একটি ঘটনা আমরা পেয়েছি। ঘটনাটি আমি বলবো, সেটি ঘটেছিল আমার ফ্রেন্ড সার্কেলের সাথে। তবে ঘটনার দরুন আমার একটা বন্ধু মারা যায়। তার অনুপস্থিতি আমরা কখনোই আর পূরণ করতে পারবো না। তবে সঙ্গত কারণে আমি ঘটনাস্থলের নামগুলো প্রকাশ করব না। যাই হোক, আমি মূল ঘটনায় চলে যাই। বলছেন মোহাম্মদ রাকিব হোসেন ভাই। আমাদের 4 বন্ধুর একটা দল ছিল। আমি, পলাশ, সাইফুল আর ইমরান। আমরা সবাই সদ্য ইউনিভার্সিটি শেষ করেছি। চোখে একরাশ স্বপ্ন আর বুকে অফুরন্ত সাহস। আমাদের একটা নেশা ছিল, আর সেটা হলো প্যারানরমাল বা অতিপ্রাকৃত জগৎ নিয়ে অনুসন্ধান করা। এই নেশার বশেই আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, নাম অজানা রহস্যের সন্ধান। চ্যানেলটা তেমন চলতো না, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন ছাড়া তেমন ভিউ ছিল না। আমরা প্রায়ই হতাশ হতাম, কিন্তু আমাদের ভেতরের আগুনটা নিভে যায়নি। আমরা এমন একটা কিছু করতে চেয়েছিলাম যা সারা দেশে আলোড়ন ফেলে দেবে, আর সেই সুযোগের খোঁজেই আমরা দিন রাত এক করে ফেলতাম। একদিন রাতে চায়ের দোকানে বসে আমরা ঠিক এই নিয়ে আলোচনা করছিলাম। সাইফুল হঠাৎ বলে উঠল, দোস্ত, একটা জায়গার খোঁজ পেয়েছি, যদি সত্যি হয় তাহলে কেল্লা ফতে। ওর চোখ মুখে একটা অদ্ভুত উত্তেজনা খেলা করছিল। আমরা সবাই ওর দিকে ঝুঁকে বসলাম। সাইফুল বলতে শুরু করলো, শহরের বাইরে প্রায় 3 ঘন্টার রাস্তা রায়গঞ্জ বলে একটা পুরনো গ্রাম আছে। সেখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে, লোকে বলে চৌধুরী বাড়ি। প্রায় 15-20 বছর ধরে ওটা খালি পড়ে আছে। ইমরান আমাদের দলের সবচেয়ে ভীতু সদস্য, একটু শ্লেষের সুরে বলল, তো আরেকটা পোড়া বাড়ি, তাতে কি? এ পর্যন্ত তো কম পোড়া বাড়িতে ঘুরলাম না, মশা মাছি ছাড়া আর কিছুই পাইনি। সাইফুলের উত্তেজনা তাতে কমল না। ও বলল, আরে পুরোটা তো শোন। ওই বাড়িটা সাধারণ কোনো বাড়ি নয়, ওটা অভিশপ্ত। এলাকার লোকেরা বলে রাতের বেলা ওখান থেকে কান্নার আওয়াজ আসে। অনেকে নাকি বাড়ির জানালায় একটা মেয়ের ছায়ামূর্তিও দেখেছে। এটুকু শুনেই আমার আর পলাশের কান খাড়া হয়ে গেল। পলাশ ছিল আমাদের মধ্যে সবচেয়ে সংবেদনশীল। ও এমন কিছু অনুভব করতে পারত যা আমরা পারতাম না। পলাশ ঝুঁকে এসে বলল, মেয়ে, কি হয়েছিল মেয়েটার? সাইফুল এবার গলা নামিয়ে বলতে শুরু করলো, যতটুকু শুনেছি চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে ছিল আনিশা। দেখতে নাকি পরীর মতো সুন্দর ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে মেয়েটা ওই বাড়ির একটা ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তখন ওর বয়স ছিল মাত্র 17 কি 18। মেয়ের মৃত্যুর পর চৌধুরী সাহেব আর তার স্ত্রী বেশি দিন ওই বাড়িতে থাকতে পারেননি। সব বিক্রি করে দিয়ে আমেরিকা চলে যান। কিন্তু এলাকার লোকের বিশ্বাস আনিশার আত্মা ওই বাড়ি ছেড়ে কখনোই যায়নি। আমরা সবাই চুপ করে গেলাম।
চায়ের কাপে ধোয়া উঠছিল, কিন্তু আমাদের কারো সেদিকে খেয়াল ছিল না। একটা শীতল স্রোত যেন আমাদের শির দ্বারা দিয়ে বয়ে গেল। আমি প্রথম নীরবতা ভাঙলাম। সাইফুল, এই তথ্য কতটা নির্ভরযোগ্য? এলাকার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি। উনি কসম খেয়ে বলেছেন, যা বলেছেন তার এক বর্ণ মিথ্যে নয়। গ্রামের লোকেরা সন্ধ্যার পর ওই বাড়ির রাস্তা পারতপক্ষে মাড়ায় না। আমাদের মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, এটাই কি সেই সুযোগ যার জন্য আমরা অপেক্ষা করছিলাম? একটা সত্যিকারের অভিশপ্ত বাড়ি, একটা করুণ মৃত্যু রহস্য, আর এক অতৃপ্ত আত্মার গল্প। এর চেয়ে ভালো কন্টেন্ট আর কি হতে পারে? পলাশ বলল, আমার মন বলছে জায়গাটাতে কিছু একটা আছে। একটা অদ্ভুত টান অনুভব করছি। আমি বাকিদের দিকে তাকালাম। ইমরানের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেও ওর চোখেও আমি একটা চাপা উত্তেজনা দেখতে পাচ্ছিলাম। আর সাইফুল তো যাওয়ার জন্য এক পায়ে খাড়া। আমি চূড়ান্ত সিদ্ধান্তটা নিলাম, তাহলে ঠিক আছে, আগামী বৃহস্পতিবার রাতে আমরা রায়গঞ্জের চৌধুরী বাড়িতে যাচ্ছি। যা সরঞ্জাম আছে সব গুছিয়ে নাও। ক্যামেরা, সাউন্ড রেকর্ডার, টর্চ, ফার্স্ট এইড বক্স, কিছু যেন বাদ না যায়। আমাদের সিদ্ধান্তটা যে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে তা তখন আমরা ঘুণাক্ষরেও টের পাইনি। আমরা ভেবেছিলাম আমরা একটা রোমাঞ্চকর অভিযানের পরিকল্পনা করছি, কিন্তু আমরা জানতাম না আমরা আসলে নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ওই চৌধুরী বাড়ি কোনো সাধারণ পরিত্যক্ত বাড়ি ছিল না। ওটা ছিল একটা ফাঁদ, একটা জীবন্ত নরক, যা বছরের পর বছর ধরে তার নতুন শিকারের জন্য অপেক্ষা করছিল। আর আমরা চারজন বোকা পতঙ্গের মতো সে আগুনের দিকে উড়ে যাচ্ছিলাম। সেদিন রাতে উত্তেজনায় আমাদের ঘুম আসেনি। আমরা শুধু বৃহস্পতিবারের অপেক্ষা করছিলাম, যে রাতটা আমাদের কয়েকজনের জন্য জীবনের শেষ রাত হতে চলেছিল। বৃহস্পতিবার আসতে আর যেন তর সইছিল না। এই কদিন আমরা শুধু চৌধুরী বাড়ি আর আনিশার গল্প নিয়ে মেতে রইলাম। ইন্টারনেটে অনেক খোঁজার চেষ্টা করলাম, কিন্তু পুরনো দিনের ঘটনা হওয়ায় তেমন কিছুই পেলাম না। যা তথ্য ছিল সবই সাইফুলের শোনা কথা, আর সেটাই যেন আমাদের উত্তেজনাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। অজানা এক রোমাঞ্চ আমাদের তাড়া করে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে আমরা আমাদের সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম। একটা পুরনো মাইক্রোবাস ভাড়া করেছিলাম। চালক 50 এক ভদ্রলোক, নাম কালাম ভাই। আমরা তখন তাকে রায়গঞ্জের চৌধুরী বাড়ির কথা বললাম। তার মুখের রংটাই পাল্টে গেল। ওই পোড়া বাড়িতে কেন যাবেন গো বাবু মশাইরা? জায়গাটা ভালো না। কত মানুষ কত কি দেখেছে শুনেছে। আমরা তার কথায় পাত্তা না দিয়ে বললাম, আমরা একটা তথ্যচিত্র বানাচ্ছি কালাম ভাই, ভয়ের কিছু নেই। তিনি আর কিছু বললেন না, কিন্তু তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছিল। শহর ছাড়িয়ে গাড়ি যখন গ্রামের রাস্তায় ঢুকলো, তখন সবে সন্ধ্যা নামছে। চারদিকে কেমন একটা থমথমে পরিবেশ। পিচ ঢালা রাস্তা ছেড়ে গাড়ি মাটির রাস্তায় নামতেই ঝাঁকুনি শুরু হলো। রাস্তার দুই ধারে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। দিনের আলো দ্রুত ফুরিয়ে আসছিল। হেডলাইটের আলোয় আমরা দেখছিলাম রাস্তাটা ক্রমশ শুরু হয়ে আসছে। প্রায় ঘন্টাখানেক চলার পর কালাম ভাই একটা মোড়ে গাড়ি থামিয়ে বলল, বাবু মশাই, আমার গাড়ি আর সামনে যাবে না। ওই যে দূরে একটা ভাঙা গেট দেখা যাচ্ছে, ওটাই চৌধুরী বাড়ির সীমানা। আমার যা বলার ছিল আমি বলেছি, বাকিটা আপনাদের ইচ্ছে। তার গলার স্বরে স্পষ্ট ভয়ের ছাপ। আমরা তাকে অতিরিক্ত কিছু টাকা দিয়ে বললাম এখানে অপেক্ষা করতে। আমরা কাজ শেষ করে ঘন্টা তিনেকের মধ্যেই ফিরে আসব। তিনি নারাজ হলেও টাকার লোভে রাজি হলেন। গাড়ি থেকে নামতে একটা হিমশীতল বাতাস আমাদের শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। চারিদিকে ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অমাবস্যার রাত হওয়ায় অন্ধকারটা যেন আরো কয়েক গুণ বেশি জমাট বেঁধে আছে। আমরা টর্চের আলো ফেলে সামনে তাকালাম। প্রায় 50 গজ দূরে মরিচা ধরা এক বিশাল লোহার গেট দাঁড়িয়ে আছে, যেন কোনো নরকের দ্বার। গেটের দুই পাশের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, শেওলা জমে কালচে সবুজ রং ধরেছে। আমরা আমাদের ব্যাগ কাঁধে নিয়ে গেটের দিকে এগিয়ে গেলাম। পলাশ হঠাৎ দাঁড়িয়ে পড়ল। রাকিব, আমার শরীরটা কেমন করছে, বুকের ভেতরটা ভার হয়ে আসছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, ভয় পাস না, হয়তো পরিবেশটার জন্যই এমন লাগছে। কিন্তু সত্যি বলতে আমার নিজেরও কেমন একটা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারের আড়াল থেকে আমাদের দেখছে। গেটটা ঠেলতেই বিকট একটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। সেই শব্দটা যেন রাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। ভেতরে ঢোকার পর আমাদের চোখের সামনে ভেসে উঠল চৌধুরী বাড়ির আসল রূপ। বিশাল এলাকা জুড়ে বাড়িটা দাঁড়িয়ে আছে, দোতলা বাড়ি, কিন্তু এখন যেন একটা কঙ্কালের মতো দেখাচ্ছে। বেশিরভাগ জানালাতেই কাঁচ নেই, যেন অন্ধকারের গভীর গহ্বর। বাড়ির গায়ে লতাপাতা এমনভাবে জড়িয়ে আছে যে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই এই অভিশপ্ত বাড়িটাকে গিলে খেতে চাইছে। বাড়ির সামনে একটা বিশাল বাগান ছিল বোঝা যায়, কিন্তু এখন সেটা আগাছার জঙ্গলে পরিণত হয়েছে। একটা শুকনো ফোয়ারা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে একটা ভ্যাপসা পচা পাতার গন্ধ। আমরা সাবধানে পা ফেলে বাড়ির মূল দরজার দিকে এগোলাম। দরজাটা বিশাল,
পুরনো সেগুন কাঠের তৈরি, তাতে আশ্চর্য সুন্দর কারুকার্য করা, যে বাড়ির পুরনো জৌলুসের কথা মনে করিয়ে দেয়। সাইফুল ক্যামেরা অন করে বলল, আমরা চৌধুরী বাড়ির ভেতরে প্রবেশ করতে চলেছি। এখন রাত 10:17 দেখা যাক ভেতরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমি দরজায় হাত রাখতেই বুকটা ছ্যাদ করে উঠল। দরজাটা ঠান্ডা বরফের মতো। আমি আর ইমরান মিলে দরজায় ধাক্কা দিতেই সেটা তীব্র আর্তনাদ করে খুলে গেল। আর দরজা খোলার সাথে সাথেই ভেতর থেকে একটা দমকা বাতাস বেরিয়ে এলো, যার সাথে মিশিয়েছিল আরো কিছু, একটা অদ্ভুত মিষ্টি গন্ধ, অনেকটা পুরনো আতরের মতো। ভেতরে পা রাখার সাথে সাথেই আমাদের মনে হলো আমরা যেন অন্য কোনো জগতে প্রবেশ করেছি। বাইরের পৃথিবীর সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আর ঠিক তখনই কোনো বাতাস ছাড়াই সেই বিশাল কাঠের দরজাটা আমাদের পেছনে ধরাম করে বন্ধ হয়ে গেল। আমরা চারজন সেই জমাট বাঁধা অন্ধকারে আটকা পড়ে গেলাম। দরজাটা বন্ধ হওয়ার শব্দে আমরা সবাই চমকে উঠলাম। ইমরান ভয়ে প্রায় চিৎকার করে উঠেছিল। আমি ওর মুখ চেপে ধরলাম, চুপ, কোনো শব্দ করবি না। আমরা দ্রুত টর্চ জেলে দরজার দিকে ঘুরলাম। দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। আমরা চারজন মিলে ধাক্কাধাক্কি করেও 1 ইঞ্চিও নড়াতে পারলাম না। মনে হচ্ছে যেন কেউ বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে। আমাদের পালানোর পথ বন্ধ। বুকের ভেতর ভয়ের ঢাক বাজতে শুরু করেছে, কিন্তু এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। সাইফুল কাঁপা কাঁপা গলায় বলল, এটা বাতাস ছিল না, তাই না? কেউ উত্তর দিল না, কারণ আমরা সবাই জানি এটা বাতাস ছিল না। আমরা একে অপরের দিকে তাকালাম। ভয় পেলেও আমাদের ভেতরের অনুসন্ধানকারী সত্তাটা তখনও মরে যায়নি। আমি বললাম, যা হওয়ার হবে। যখন এসেছি তখন শেষ পর্যন্ত দেখতেই হবে। সবাই একসাথে থাকবে, কেউ আলাদা হবে না। আমরা টর্চের আলো ফেলে চারপাশটা জরিপ করতে শুরু করলাম। আমরা একটা বিশাল হল ঘরে দাঁড়িয়েছিলাম। ঘরের মাঝখানে ধুলোর পুরো আস্তরণে ঢাকা একটা ঝাড়বাতি ঝুলছে। মাকড়সার জালে তার আসল রূপ ঢাকা পড়েছে। দেয়ালের এখানে সেখানে পুরনো দিনের অয়েল পেন্টিং, কিন্তু স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সেগুলোর রং নষ্ট হয়ে গেছে। একপাশে একটা বিশাল সিঁড়ি দোতলার দিকে উঠে গেছে। আসবাবপত্র বলতে প্রায় কিছুই নেই। যা আছে সবই ভাঙাচোরা আর ধুলোয় মাখা। পলাশ হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ও আমাদের ইশারা করে ডাকলো। আমরা ওর কাছে যেতেই দেখলাম ও মেঝের দিকে তাকিয়ে আছে। আমরা টর্চের আলো ফেলে দেখলাম পুরো ধুলোর আস্তরণের ওপর দিয়ে একজোড়া খালি পায়ের ছাপ ভেতরে একটা ঘরের দিকে চলে গেছে। পায়ের ছাপগুলো স্পষ্ট, যেন কিছুক্ষণ আগেই কেউ হেঁটে গেছে, কিন্তু ছাপগুলো একটা ছোট বাচ্চার বা কোনো মেয়ের পায়ের মতো। ইমরানের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। এটা কি? আমি কিছু বলার আগেই সাইফুল ওর EMF মিটারটা বের করলো। এই যন্ত্রের মাধ্যমে কোনো তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিকতা মাপা যায়। প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের বিশ্বাস, অশরীরী উপস্থিতিতে এই মিটারের কাঁটা নড়াচড়া করে। সাইফুল পায়ের ছাপগুলোর কাছে মিটারটা ধরতেই মিটারের কাঁটাগুলো অস্বাভাবিকভাবে লাফালাফি শুরু করলো, আর তীব্র একটা রিপিং সাউন্ড হতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমরা এই বাড়িতে একা নই। আমরা ভয়ে ভয়ে সেই পায়ের ছাপ অনুসরণ করে এগোতে লাগলাম। ছাপগুলো একটা ঘরের দরজার সামনে এসে শেষ হয়েছে। দরজাটা সামান্য ভেজানো, ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। আমাদের কারোরই ওই দরজার ওপারে যাওয়ার সাহস হচ্ছিল না। হঠাৎ করে আমরা একটা শব্দ শুনলাম, দোতলা থেকে কিছু একটা পড়ার শব্দ। আমরা চমকে উঠে সিঁড়ির দিকে তাকালাম। সিঁড়ির উপরের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের মনে হলো কেউ যেন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। পলাশ ফিসফিস করে বলল, ওপরে কেউ আছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই দোতলা থেকে একটা মিষ্টি সুর ভেসে এলো। একটা মিউজিক বক্সের সুর, খুব করুণ বিষণ্ণ সেই সুরটা শুনে আমাদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছিল সুরের সাথে সাথে কেউ যেন নীরবে কাঁদছে। সাইফুল ক্যামেরাটা দোতলার দিকে তাক করে রেকর্ডিং চালু রাখলো। আমরা চারজন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সেই সুর শুনছিলাম। সুরটা কিছুক্ষণ চলার পর হঠাৎ করে থেমে গেল, আর সুরটা থামার সাথে সাথেই আমরা দোতলার সিঁড়ির মাথায় একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। অন্ধকারের মধ্যে আবছাভাবে বোঝা যাচ্ছিল সাদা পোশাক পরা একটা মেয়ের অবয়ব। ওর লম্বা চুলগুলো মুখের উপর এসে পড়েছে, তাই মুখটা স্পষ্ট নয়। ও শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভয়ে নড়াচড়া করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম। আমাদের টর্চের আলো ওর গায়ে পড়তেই মূর্তিটা চোখের পলকে মিলিয়ে গেল, যেন ওখানে কিছুই ছিল না। কিন্তু ও মিলিয়ে যাওয়ার আগে আমি স্পষ্ট দেখেছিলাম ওর একটা হাত আমাদের দিকে ইশারা করছিল, যেন আমাদের উপরে ডাকছে। ইমরান আর নিজেকে সামলাতে পারল না। ও ভূত বলে চিৎকার করে দৌড়ে মূল দরজার দিকে ছুটে গেল এবং পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু দরজা খুলল না। আমরা বুঝতে পারলাম খেলাটা মাত্র শুরু। এই বাড়ি আর তার বাসিন্দা আমাদের স্বাগত জানিয়েছে। আমরা শিকার, আর শিকারী তার নিজের এলাকায় আমাদের নিয়ে খেলতে শুরু করেছে।
আমাদের বের হওয়ার পথ বন্ধ, আর সামনে অপেক্ষা করছে এক অজানা ভয়ঙ্কর ভবিষ্যৎ। ইমরানের চিৎকারে আমাদের ঘোর কাটল। আমরা দৌড়ে গিয়ে ওকে শান্ত করার চেষ্টা করলাম। ওর পুরো শরীর ভয়ে কাঁপছিল। আমি ওকে ধরে ঝাঁকিয়ে বললাম, ইমরান, নিজেকে সামলা, ভয় পেলে আমরা সবাই বিপদে পড়ব। সাইফুল বলল, রাকিব ঠিক বলছে, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা এখানে এসেছি প্রমাণ সংগ্রহ করতে, ভয় পেয়ে পালিয়ে যেতে নয়। যদিও ওর নিজের গলাও ভয় শুকিয়ে গিয়েছিল। পলাশ তখনও সিঁড়ির দিকে তাকিয়েছিল। ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে আর গম্ভীর। আমি ওর কাছে গিয়ে বললাম, কিরে, তুই কিছু দেখেছিস? পলাশ আমার দিকে তাকিয়ে বলল, ওটা কোনো সাধারণ আত্মা নয় রাকিব, ওর মধ্যে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা জমে আছে। ও আমাদের কিছু বলতে চায়। পলাশের কথা শুনে আমার গা ছমছম করে উঠল। আমরা আবার সিঁড়ির দিকে তাকালাম। এখন আর সেখানে কিছুই নেই, কিন্তু সেই মিউজিক বক্সের করুণ সুরটা যেন তখন আমাদের কানে বাজছিল। আমি সিদ্ধান্ত নিলাম আমাদের ওপরে যেতেই হবে। ভয় পেয়ে নিচে বসে থাকলে চলবে না, যা হওয়ার সামনাসামনি হবে। আমি বললাম, চলো আমরা উপরে যাব। যেখান থেকে মিউজিক বক্সের শব্দটা আসছিল সেই ঘরটা আমাদের খুঁজে বের করতে হবে। ইমরান যেতে রাজি হচ্ছিল না, কিন্তু একা নিচে থাকার চেয়ে আমাদের সাথে যাওয়াই শ্রেয় মনে করলো। আমরা চারজন খুব সাবধানে একে অপরকে প্রায় ছুঁয়ে থেকে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। পুরনো কাঠের সিঁড়ি আমাদের ভারে মরমর শব্দ করছিল। প্রতিটা শব্দই আমাদের বুকের কাঁপুনি বাড়িয়ে দিচ্ছিল। দোতলায় উঠে আমরা একটা লম্বা করিডোর দেখতে পেলাম। দুই পাশে সারি সারি বদ্ধ দরজা, করিডোরের শেষে একটা বড় জানালা। সেখান দিয়ে চাঁদের আবছা আলো এসে পড়ছে। চারদিকে কেমন যেন একটা নিস্তব্ধতা। আমরা করিডোর ধরে এগোতে লাগলাম। কোন ঘর থেকে শব্দটা এসেছিল তা বোঝার উপায় ছিল না। আমরা প্রতিটা দরজার সামনে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করছিলাম। হঠাৎ একটা নির্দিষ্ট দরজার সামনে এসে পলাশ দাঁড়িয়ে বলল, এই ঘরটা। ও ফিসফিস করে বলল। দরজাটা বাকিগুলোর চেয়ে একটু আলাদা ছিল। কাঠের ওপর সাদা রং করা, যদি এখন অনেক জায়গাতে রং চটে গেছে। দরজার উপর একটা ছোট নাম ফলক লাগানো, তাতে ধুলোর আস্তরণের নিচ থেকে একটা নাম আবছাভাবে পড়া যাচ্ছে, আনিশা। আমাদের বুকের ভেতরটা ধক করে উঠল। আমরা সঠিক জায়গায় এসে পৌঁছেছি। এটাই আনিশার ঘর। আমি কাঁপা কাঁপা হাতে দরজার হাতলে হাত রাখলাম। হাতলটা বরফের মতো ঠান্ডা। আমি সামান্য চাপ দিতেই দরজাটা ক্যাচ করে খুলে গেল। আর দরজা খোলার সাথে সাথেই সেই মিষ্টি আতরের গন্ধটা আরো তীব্র হয়ে আমাদের নাকে এসে লাগলো। আমরা টর্চের আলো ফেলে ঘরের ভেতরে তাকালাম। ঘরটা সুন্দরভাবে গোছানো। অন্য ঘরগুলোর মতো ধুলোর পুরো আস্তরণ নেই। এক পাশে একটা খাট, তার উপর সাদা চাদর পাতা। খাটের পাশে একটা ছোট টেবিল, তার উপর সেই মিউজিক বক্সটা রাখা। ঘরের অন্য পাশে একটা পড়ার টেবিল আর একটা আলমারি। পড়ার টেবিলের উপর বই খাতা সব সাজানো। মনে হচ্ছে যেন এই ঘরের বাসিন্দা একটু আগেই কোথাও বেরিয়েছে, এক্ষুনি ফিরে আসবে। সাইফুল ওর ক্যামেরা দিয়ে সবকিছু ভিডিও করছিল। ও EMF মিটারটা বের করতেই সেটা আবার ঠিকভাবে সিগন্যাল দিতে শুরু করলো। এই ঘরে নেগেটিভ শক্তির উপস্থিতি সবচেয়ে বেশি। আমরা ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। হঠাৎ আমার চোখ গেল পড়ার টেবিলের উপর রাখা একটা ডায়েরির দিকে। নীল রঙের মলাটের একটা সুন্দর ডায়েরি। আমি এগিয়ে গিয়ে ডায়েরিটা হাতে তুলে নিলাম। প্রথম পাতা খুলতেই দেখলাম খুব সুন্দর মুক্তোর মতো হস্তাক্ষরে লেখা, আনিশা চৌধুরী। আমার হাত কাঁপছিল। এই ডায়েরির ভেতরেই হয়তো লুকিয়ে আছে আনিশার মৃত্যুর রহস্য। আমি পাতা উল্টাতে শুরু করলাম। প্রথম দিকের লেখাগুলো খুব হাসি খুশি, প্রাণবন্ত। ওর বন্ধু বান্ধব, পরিবার, স্বপ্ন এসব নিয়ে লেখা। কিন্তু শেষের দিকের পাতাগুলোতে লেখার ধরন পাল্টে গেছে। হাসি খুশি ভাবটার জায়গায় চলে এসেছে এক গভীর বিষণ্ণতার ভয়। শেষ পাতায় যা লেখা ছিল তা পড়ে আমাদের রক্ত হেম হয়ে গেল। লেখাটা ছিল অসম্পূর্ণ, কাঁপা কাঁপা হাতে লেখা। ও আমাকে ছাড়ছে না। প্রতি রাতে ও আমার স্বপ্নে আসে। ও আমার দিকে তাকিয়ে হাসে। ওই হাসি আমি সহ্য করতে পারি না। বাবা মাকে বলেও কোনো লাভ নেই, ওরা বিশ্বাস করে না। ও চায় আমি ওর সাথে চলে যাই। আমার আর বাঁচার কোনো ইচ্ছে নেই। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ। লেখাটা এখানেই শেষ। ও বলতে আনিশা কার কথা বলতে চেয়েছে? কে তাকে ভয় দেখাতো? তার আত্মহত্যার পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আমরা যখন এই চিন্তায় মগ্ন, ঠিক তখনই আমাদের পেছনে খাটের উপর থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো। আমরা ভয়ে চমকে উঠে পেছনে ফিরলাম। আর যা দেখলাম তাতে আমাদের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। সাদা চাদর পাতা ওই খাটের ওপর, হাঁটুতে মুখ গোজে সাদা পোশাক পরা একটা মেয়ে বসে কাঁদছে। তার লম্বা কালো চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে। আমরা বুঝতে পারছিলাম ওটাই আনিশা। ও কাঁদছে, আর ওর কান্নার শব্দে যেন পুরো বাড়ির দেয়ালগুলো থরথর করে কাঁপছে। আনিশাকে খাটের ওপর বসে কাঁদতে দেখে আমরা ভয়ে জমে গিয়েছিলাম। আমাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। শরীর নাড়ানোর শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছিলাম। ও
ও কাঁদছিল, কিন্তু সেই কান্না কোনো সাধারণ মানুষের কান্নার মতো ছিল না। সেই কান্নায় মিশেছিল তীব্র কষ্ট, একাকিত্ব আর গভীর এক অভিমান। ওর কান্নার শব্দটা আমাদের কানে নয়, বরং সরাসরি বুকের ভেতরে গিয়ে আঘাত করছিল। সাইফুলি প্রথম সাহস করে ক্যামেরাটা ওর দিকে তাক করলো, কিন্তু ক্যামেরার ভিউ ফাউন্ডারে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু কিছু স্ট্যানিক নয়েজ। হঠাৎ করে আনিশা কান্না থামিয়ে দিল। ও ধীরে ধীরে মাথা তুলল। ওর চুলগুলো মুখের উপরে থেকে সরে যেতেই আমরা ওর মুখটা দেখতে পেলাম। আল্লাহ, কি করুণ, কি বিষণ্ণ সেই মুখ, ফ্যাকাশে চামড়া, কান্নার কারণে চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, কিন্তু ওর চোখে কোনো মনি নেই, শুধু দুটো শূন্য কালো গহ্বর। সেই গহ্বর দিয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আমরা ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। পলাশ ফিস ফিস করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। আনিশা আমাদের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে খাট থেকে নামলো। ওর হাঁটার ভঙ্গি স্বাভাবিক ছিল না, ওর পা দুটো যেন মাটি স্পর্শ করছিল না। বাতাসে ভেসে ভেসে ও আমাদের দিকে এগিয়ে আসছিল। আমরা পিছিয়ে ঘরের দরজার কাছে চলে এলাম। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পালানোর জায়গা নেই। আনিশা আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে এসে থেমে গেল। ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। আমাদের মুখ থেকে বের হওয়া নিঃশ্বাসও আমরা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ করে এই ঘরের লাইটগুলো, যেগুলো এতক্ষণ জ্বলেনি, দপদপ করে জ্বলতে ও নিভতে শুরু করলো। আলমারির দরজাটা সজোরে খুলে গেল এবং ভেতরের জামা কাপড়গুলো নিজে থেকে উঠতে শুরু করলো। পড়ার টেবিলের বই খাতাগুলো ঝড়ের পাতার মতো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। আমরা বুঝতে পারছিলাম ওর ভেতরের কষ্টটা রাগে পরিণত হচ্ছে। আমাদের উপস্থিতি হয়তো ওর একাকিত্বে ব্যাঘাত ঘটিয়েছে। ইমরান আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে কালেমা পড়তে শুরু করলো। আনিশার দৃষ্টি এবার ইমরানের ওপর পড়ল। ওর ঠোঁটের কোণে একটা বাঁকা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। ও ইমরানের দিকে একটা আঙুল তুলল, আর সাথে সাথেই ইমরান ছিটকে গিয়ে উল্টো দিকের দেয়ালে সজোরে আছড়ে পড়ল। ওর মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। আমরা ভয়ে চিৎকার করে উঠলাম। সাইফুল আর আমি দৌড়ে ইমরানের কাছে গেলাম। ওর কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, ও জ্ঞান হারিয়েছে। সাইফুল রাগে চিৎকার করে বলল, কেন করছিস এমন? আমরা তোর কি ক্ষতি করেছি? সাইফুলের চিৎকারে আনিশার ক্রোধ যেন আরো বেড়ে গেল। ও একটা বিকট অমানসিক গলায় চিৎকার করে উঠল। সেই চিৎকারের তীব্রতায় আমাদের কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হলো। ঘরের জানালাগুলোর কাঁচ ঝনঝন শব্দে ভেঙে পড়ল। পলাশ তখন আয়াতুল কুরসি পড়ে যাচ্ছিল। আনিশার দৃষ্টি এবার পলাশের ওপর পড়ল। ও হিংস্র চোখে পলাশের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর সাইফুল মিলে অজ্ঞান ইমরানকে টেনে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ে আমাদের হাত পা কাজ করছিল না। পলাশ ভয় পেলেও ওর জায়গা থেকে এক চুলও নড়ল না। ও চোখ বন্ধ করে জোরে জোরে আয়াত পাঠ করছিল। আনিশা ওর একদম সামনে এসে দাঁড়ালো। ওর বরফ শীতল হাতটা পলাশের গলা টেপার জন্য এগিয়ে এলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমি নিশ্চিত ছিলাম এবার পলাশও শেষ, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। আনিশার হাতটা পলাশের শরীরে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে থেমে গেল। পবিত্র আয়াতের শক্তিতে ও যেন আর এগোতে পারছিল না। ওর ফ্যাকাশে মুখে ফুটে উঠল তীব্র যন্ত্রণা আর অসহায়ত্ব। ও আবার সেই বিকট গলায় চিৎকার করে উঠল, কিন্তু এবার ওর চিৎকারে ক্রোধের চেয়ে বেশি ছিল কষ্ট। এরপর যা ঘটল তার অদ্ভুত। আনিশার শরীরটা কাঁপতে শুরু করলো এবং ধীরে ধীরে স্বচ্ছ হতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই ওর শরীরটা বাতাসে মিলিয়ে গেল, যেন কোনোদিন ছিলই না। ঘরের তাণ্ডব থেমে গেল, লাইটগুলো নিভে গেল, সব আবার আগের মতো শান্ত নিস্তব্ধ হয়ে গেল। পড়ে রইল শুধু ভাঙা কাজ, ছড়ানো বইপত্র আর অজ্ঞান ইমরানের শরীর। আমরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। আমাদের শরীর তখনও কাঁপছে। আমরা কি বেঁচে আছি? দুঃস্বপ্নটা কি শেষ হলো? সাইফুল বলল, আমাদের এখন এখান থেকে বেরোতে হবে। ইমরানকে হাসপাতালে নিতে হবে। আমি আর পলাশ মিলে ইমরানকে কাঁধে তুলে নিলাম। আমরা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে করিডোরে এলাম। আমাদের এখন একটাই লক্ষ্য, এই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু আমরা জানতাম না এই বাড়ির সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখা তখনও বাকি ছিল। বাড়িটা এত সহজে তার শিকারদের ছাড়ার পাত্র নয়। ইমরানকে কাঁধে নিয়ে আমরা যখন দোতলার করিডোর দিয়ে সিঁড়ির দিকে এগোচ্ছিলাম, তখন আমাদের প্রত্যেকের বুকের ভেতরটা ধুকপুক করছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি আনিশা আবার ফিরে আসবে। করিডোরের অন্ধকারটা যেন আরো ঘন, আরো জীবন্ত হয়ে উঠেছিল। টর্চের আলোতেও সে অন্ধকার পুরোপুরি কাটছিল না। সিঁড়ির কাছে পৌঁছে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নিচে নামতে পারলেই মূল দরজা, যদিও দরজাটা বন্ধ, কিন্তু আমরা ঠিক করেছিলাম যা কিছু হয়ে যাক, দরজা ভেঙেই আমরা বেরোবো। কিন্তু সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই আমরা থেমে গেলাম। নিচে হল ঘরের মাঝখানে আবছা অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমরা ভয়ে জমে গেলাম। আবার কে? পলাশ ফিস করে বলল, আনিশা। আমি ভালো করে তাকিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি তো, সাদা পোশাক পরা সেই মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার ওর মধ্যে কোনো হিংস্রতা নেই। ও কাঁদছে না, চিৎকারও করছে না।
ও শুধু স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। ওর মুখে কোনো ভাবলেশ নেই, চোখ দুটো আগের মতো শূন্য নয়, বরং ওর চোখ মুখে ফুটে উঠেছে এক গভীর অসহায়ত্ব আর করুণা। সাইফুল ক্যামেরা তাক করতে গিয়েও থেমে গেল। আমরা বুঝতে পারছিলাম না কি করব। ও কি আবার আমাদের আক্রমণ করবে? মেয়েটি আনিশা আমাদের দিকে ধীরে ধীরে হাত নাড়ল, যেন আমাদের চলে যেতে বারণ করছে। তারপর ওই ইশারায় আমাদের একপাশে সরে যেতে বলল। আমরা ভয়ে ভয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। আনিশা কোনো কথা বলল না, ও শুধু ঘুরে দাঁড়ালো এবং সেই পায়ের ছাপ যে ঘরটার দিকে গিয়েছিল সেই ঘরটার দিকে আঙুল দিয়ে ইশারা করলো। ওর ইশারার ভঙ্গিটা এমন ছিল যেন ও আমাদের কিছু একটা দেখাতে চাইছে, যেন ওর সব কষ্টের উৎস ওই ঘরটার ভেতরে লুকিয়ে আছে। আমাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হলো। আমরা কি ওকে বিশ্বাস করব? একটু আগেই যে আমাদের মেরে ফেলার চেষ্টা করছিল, তাকে কিভাবে বিশ্বাস করা যায়? সাইফুল বলল, এটা একটা ফাঁদ, ও আমাদের ওই ঘরে নিয়ে গিয়ে আটকাতে চায়। চলো আমরা ওকে পাত্তা না দিয়ে নিচে যাই। কিন্তু পলাশ বাধা দিল। ও বলল, না দাঁড়া, আমার মনে হচ্ছে ও এবার সত্যি কথা বলছে। ওর চোখ দুটো দেখ, আগের মতো রাগ বা ঘৃণা নেই, ওর চোখে শুধু কষ্ট। আমার মনে হয় ও আমাদের কাছে সাহায্য চাইছে। আমি দ্বিধায় পড়ে গেলাম। পলাশের কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। ওর ষষ্ঠ ইন্দ্রিয় প্রায় সত্যি প্রমাণ হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে একটা আত্মাকে বিশ্বাস করাটা কি ঠিক হবে? আনিশা তখনও সেই ঘরের দিকে ইশারা করে দাঁড়িয়েছিল। ও একবার আমাদের দিকে তাকাচ্ছিল, আরেকবার সেই ঘরের দিকে। ওর চোখ মুখে ফুটে উঠেছিল এক হতাশা, এক আকুতি। পলাশ সিদ্ধান্ত নিয়ে ফেলল। ও বলল, আমি যাব, আমার দেখতে হবে ওই ঘরে কি আছে। যদি ওর মুক্তির কোনো পথ আমরা করে দিতে পারি, তাহলে হয়তো আমরা ওইখান থেকে শান্তিতে বেরোতে পারবো। আমি বললাম, পাগলামি করিস না পলাশ, এটা বিপজ্জনক হতে পারে। বিপদের মধ্যেই তো আছি রাকিব, এর চেয়ে বেশি আর কি হবে? তোরা ইমরানকে নিয়ে এখানে দাঁড়া, আমি একাই যাচ্ছি। কিছু হলে তোরা দেরি করিস না, সোজা দরজা ভেঙে বেরিয়ে যাবে। পলাশের চোখে মুখে ছিল এক দৃঢ় সংকল্প। আমি ওকে আটকাতে পারলাম না। আমার মনের ভেতরেও একটা কৌতূহল জেগে উঠেছিল। আনিশার ডায়েরির সেই ওটাকে, কেন আনিশা আত্মহত্যা করেছিল, সব রহস্যের জট হয়তো ওই ঘরটাতেই খুলবে। পলাশ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। আমরা তিনজন, আমি, সাইফুল আর অজ্ঞান ইমরান, দোতলার সিঁড়ির মাথায় দাঁড়িয়ে রইলাম। আমাদের শরীর ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল। পলাশ নিচে নেমে আনিশার সামনে গিয়ে দাঁড়ালো। আনিশা ওর দিকে একবার তাকিয়ে আবার সেই ঘরটার দিকে ইশারা করলো। পলাশ আর দেরি না করে কাপা পায়ে সেই ঘরের দিকে এগিয়ে গেল। আমরা উপর থেকে দেখছিলাম পলাশ সেই ভেজানো দরজাটা ঠেলে ভেতরে অদৃশ্য হয়ে গেল। আর পলাশ ভেতরে ঢোকার সাথে সাথেই আনিশা আমাদের দিকে মুখ ফেরালো। আর তখনই আমরা দেখলাম ওর সেই করুণ অসহায় মুখটা আর নেই। ওর ঠোঁটের কোণে ফুটে উঠেছে সেই আগের মতো এক বাঁকা বিভৎস হাসি। ওর চোখ দুটো আবার সেই শূন্য কালো গহ্বরে পরিণত হয়েছে। আমরা বুঝতে পারলাম আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। এটা কোনো সাহায্যের আরতি ছিল না, এটা ছিল একটা নিখুঁত ফাঁদ। আর আমাদের দলের সবচেয়ে সংবেদনশীল সদস্য পলাশ সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে। আমরা আতঙ্কে চিৎকার করে উঠলাম, পলাশ বেরিয়ে আয়! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পলাশ বেরিয়ে আয়! আমাদের মিলিত চিৎকারটা দোতলার করিডোরে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল, কিন্তু নিচ থেকে কোনো উত্তর এলো না। আনিশার সেই বিভৎস হাসিটা দেখে আমাদের শির দ্বারা দিয়ে একটা বরফ শীতল স্রোত বয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম পলাশ খুব ভয়ঙ্কর কোনো বিপদে পড়েছে। আনিশার ছায়ামূর্তিটা হাসতে হাসতেই ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল, কিন্তু ওর হাসিটা যেন হলঘরের প্রতিটি কোণায় অদৃশ্যভাবে ঝুলে রইল। আমাদের মনে হলো পুরো বাড়িটা যেন আমাদের বোকামি দেখে অট্টহাসি হাসছে। আমি আর সাইফুল একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে ছিল তীব্র ভয় আর অসহায়ত্ব। ইমরান তখন আমাদের কাঁধে অচেতন অবস্থায় পড়ে আছে। ওকে নিয়ে নিচে নামাও একটা কঠিন কাজ, কিন্তু পলাশকে একা ফেলে যাওয়াটা অসম্ভব। সাইফুল বলল, কি করবো এখন রাকিব? পুলিশকে ফোন করব? আমি পকেট থেকে মোবাইল বের করে দেখলাম কোনো নেটওয়ার্ক নেই। এই অভিশপ্ত বাড়িতে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের কোনো উপায়ও খোলা নেই। আমি বললাম, কোনো লাভ নেই, আমাদেরকে কিছু একটা করতে হবে। আমি নিচে যাচ্ছি, তুই ইমরানকে নিয়ে এখানেই থাক। না, আমি তোকে একা যেতে দেব না, যা হওয়ার একসাথে হবে। আমরা ইমরানকে সাবধানে সিঁড়ির মাথায় শুইয়ে দিয়ে নিচে নামার সিদ্ধান্ত নিলাম। আমাদের হাতে ছিল শুধু টর্চ আর মনের মধ্যে তীব্র ভয়। আমরা যখন সিঁড়ি দিয়ে নামছি তখন বাড়িটা আবার জীবন্ত হয়ে উঠল। চারপাশের দেয়াল থেকে চাপা গঙ্গানির শব্দ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটি কণা যেন কষ্টে চিৎকার করছে। আমরা নিচে নেমে সেই ঘরটার দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা এখন পুরোপুরি বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। এই নিস্তব্ধতাটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আমি কাঁপা কাঁপা গলায় ডাকলাম, পলাশ, তুই ভেতরে আছিস? দরজা খোল। কোনো উত্তর নেই। আমরা দরজায় ধাক্কা দিতে শুরু করলাম, কিন্তু দরজাটা একটুও নড়ল না। মনে হচ্ছে যেন ওপাশ থেকে কেউ বা কিছু একটা সর্বশক্তি দিয়ে দরজাটা ধরে রেখেছে।
আমরা যখন দরজা খোলার জন্য রীতিমতো যুদ্ধ করছি, ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো। কিন্তু সেই চিৎকার পলাশের ছিল না, ওটা ছিল একটা মেয়ের তীক্ষ্ণ যন্ত্রণাকাতর আর্তনাদ। তারপরে শুরু হলো ধস্তাধস্তির শব্দ, আসবাবপত্র ভাঙচুরের আওয়াজ। আমরা ভয়ে শিউরে উঠলাম। ভেতরে কি হচ্ছে? পলাশ কোথায়? হঠাৎ করে সব শব্দ থেমে গেল। আবার সেই কবরখানার মতো নিস্তব্ধতা। কয়েক মুহূর্ত পর আমরা ঘরের ভেতর থেকে পলাশের গলা শুনতে পেলাম, কিন্তু কোনো সাহায্যের জন্য চিৎকার করছিল না। ও শুধু একটা শব্দই বারবার উচ্চারণ করে যাচ্ছিল, না না, এ হতে পারে না, না। ওর গলার স্বরে ছিল তীব্র আতঙ্ক আর অবিশ্বাস্য এক বিহ্বলতা। তারপরে ভেসে এলো পলাশের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বুক ফাটা আর্তনাদটা। সেই আর্তনাদ কোনো মানুষের গলা থেকে বেরোতে পারে না। সে চিৎকারে মিশেছিল পৃথিবীর সব ভয়, সব যন্ত্রণা, যেন কেউ ওর আত্মাকে জীবন্ত ছিঁড়ে ফেলছে। পলাশের চিৎকারটা শোনার সাথে সাথেই আমাদের পায়ের তলার মাটি সরে গেল। আমরা বুঝতে পারলাম যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের পেছনের মূল দরজাটা, যেটা এতক্ষণ বন্ধ ছিল, সেটা সজোরে খুলে গেল। একটা দমকা বাতাস এসে আমাদের প্রায় উড়িয়ে নিয়ে যাওয়ার জোগাড় করলো। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না। পলাশের জন্য আমাদের মায়া হচ্ছিল, কিন্তু নিজেদের প্রাণ বাঁচানোটা তখন আরো বেশি জরুরি ছিল। আমরা দৌড়ে সিঁড়ির দিকে গেলাম। সাইফুল আর আমি মিলে অজ্ঞান ইমরানকে প্রায় টানতে টানতে সিঁড়ি দিয়ে নামিয়ে আনলাম এবং খোলা দরজা দিয়ে বাড়ির বাইরে ছুটে বেরিয়ে এলাম। বাইরে তখনও ভোরের আলো ফোটেনি। কালাম ভাই তার মাইক্রোবাস নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমাদের এই অবস্থা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। আমরা কোনো মতে ইমরানকে গাড়িতে তুলে নিজেরা উঠে পড়লাম। আমি শুধু চালককে বললাম, গাড়ি চালান, যত দ্রুত সম্ভব এখান থেকে গাড়ি চালান। গাড়িটা তীব্র গতিতে সেই অভিশপ্ত বাড়িটাকে পেছনে ফেলে এগিয়ে চলল। আমরা পেছনের জানালায় তাকিয়ে দেখলাম বাড়িটার দোতলার একটা জানালায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আবছা অন্ধকারেও আমরা বুঝতে পারছিলাম ওটা আনিশা। ও আমাদের চলে যাওয়াটা দেখছে, আর আমাদের মনে হচ্ছিল ও যেন হাসছে। আমরা আমাদের বন্ধু পলাশকে ওই নরকে ফেলেই পালিয়ে এসেছিলাম। এই অপরাধ বোধ হয়তো আমাদের সারা জীবন তাড়িয়ে বেড়াবে, কিন্তু আমরা তখনও জানতাম না আমাদের দুঃস্বপ্নের সবে শুরু হয়েছে। পলাশকে আমরা পেছনে ফেলে এলেও ওই বাড়ির অভিশাপ আমাদের পিছু ছাড়েনি। ওই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমরা এক মুহূর্তের জন্য থামিনি। শুটিং এর দামি ক্যামেরা, লাইট, সাউন্ড রেকর্ডার সবকিছু সেই নরকের ভেতরে ফেলে এসেছিলাম আমরা। আমাদের মাথায় তখন একটাই চিন্তা ছিল, পলাশ। গাড়িতে ওঠার পর থেকে ওর অবস্থা আরো খারাপ হতে শুরু করেছিল। ওর পুরো শরীরটা ভয়ঙ্কর ভাবে বেঁকে যাচ্ছিল। হাত পা গুলো খিঁচুনি দিয়ে মোচড়াতে শুরু করেছিল। ওর মুখটা এমন ভাবে একপাশে বেঁকে গিয়েছিল যে ওকে চেনাই যাচ্ছিল না। ওর চোখ দুটো খোলা ছিল, কিন্তু তাতে কোনো দৃষ্টি ছিল না, ছিল শুধু জমাট বাঁধা আতঙ্ক। আমরা রায়গঞ্জ থেকে সোজা শহরে ফিরে ওকে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করলাম। এমার্জেন্সি ওয়ার্ডের ডাক্তাররা ওর অবস্থা দেখে চমকে গেলেন। কোনো শারীরিক আঘাতের চিহ্ন নেই, কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক। ওকে সাথে সাথে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। আমরা হাসপাতালের করিডোরে পাগলের মতো পায়চারি করছিলাম। ইমরানের জ্ঞান ফিরেছিল, কিন্তু ও এতটাই ট্রমার মধ্যে ছিল যে একটাও কথা বলতে পারছিল না। ওর কপালে 7টা সেলাই পড়েছে। আমরা পলাশের বাবা মাকে খবর দিলাম। তারা ছুটে এলেন। ছেলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। ডাক্তাররা কিছুই বলতে পারছিলেন না। তাদের মতে কোনো তীব্র মানসিক আঘাত বা শকের কারণে ওর স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছে। প্রায় একটা গোটা দিন পর পলাশের অবস্থা সামান্য স্থিতিশীল হলো। ও জ্ঞান ফিরে পেল, কিন্তু কথা বলার শক্তি ছিল না। ডাক্তাররা আমাদের ওর সাথে কথা বলার অনুমতি দিলেন। আমরা যখন ওর বেডের পাশে গিয়ে দাঁড়ালাম, তখন ওকে দেখে আমাদের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমাদের সেই হাসি খুশি সাহসী বন্ধুটা একটা জীবন্ত লাশের মতো বিছানায় শুয়ে আছে। আমি ওর হাতটা ধরলাম, বরফের মতো ঠান্ডা। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, পলাশ, ওই ঘরে তুই কি দেখেছিলে ভাই? পলাশ অনেক কষ্টে চোখ খুলল। ওর ঠোঁট দুটো সামান্য নড়ল। আমরা ওর মুখের কাছে কান নিয়ে গেলাম। ও ফিস ফিস করে থেমে থেমে যা বলল তা শোনার পর আমাদের পায়ের তলার মাটি সরে গেল। আমাদের শরীরের প্রতিটি লোম খুব ভয়ে খাড়া হয়ে গেল। পলাশ বলল, যখন আনিশার ইশারায় ওই ঘরটার ভেতরে ঢুকেছিল, তখন ঘরটা ছিল ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আনিশাকে দেখতে পাচ্ছিল। আনিশা ওর দিকে তাকিয়ে করুণভাবে হাসছিল আর ওকে ঘরের আরো ভেতরের দিকে যেতে ইশারা করছিল। পলাশ যখন সম্মোহিতের মতো ওর দিকে এগিয়ে যাচ্ছিল, তখনও দেখতে পায় আনিশা ছাদের দিকে আঙুল তুলে কিছু একটা দেখাচ্ছে। পলাশ ওপরে তাকায়, আর যা দেখে তাতে ওর পৃথিবীটা ওখানেই থেমে যায়। পলাশ দেখেছিল ঘরের ছাদ থেকে সিলিং ফ্যানের হুক থেকে গলায় মোটা দড়ি দিয়ে একটা মেয়ে ঝুলছে। তার পা দুটো মাটি থেকে অনেকটা উঁচুতে শূন্যে ভাসছে, ঠিক ফাঁসিতে ঝোলার মতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই ঝুলন্ত মেয়েটার মুখটা ছিল হুবহু আনিশার মতো। একই আনিশাকে ও দুটো জায়গায় দেখছিল, একটা ওর সামনে দাঁড়িয়ে হাসছে আর একটা ওর মাথার ওপর ফাঁসিতে ঝুলে আছে। কিন্তু এখানে শেষ নয়।
পলাশ দেখেছিল ওই ফাঁসিতে ঝুলে থাকা লাশটা, যার চোখ দুটো খোলা থাকার কথা নয়, সে ওর দিকেই তাকিয়েছিল। শুধু তাকিয়েই ছিল না, ওর ঠোঁটের কোণে লেপ্টে ছিল এক অবর্ণনীয় বিভৎস শয়তানি হাসি। একই সাথে জীবন্ত মৃতরূপে দুই জায়গায় আনিশাকে দেখে, তার মধ্যে একটিকে আবার পৈশাসিকভাবে হাসতে দেখে পলাশের মস্তিষ্ক আর সেই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারেনি। ওর গলা চিরে বেরিয়ে এসেছিল সেই বিকট আর্তনাদ। এই কথাগুলো শোনার পর আমরা সবাই যেন পাথর হয়ে গেলাম। তাহলে ডায়েরিতে লেখা সে ও অন্য কেউ ছিল না, ছিল আনিশারি আর এক সত্তা, হয়তো ওর ভেতরের শয়তানটা, যা ওকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল। আর ওই বাড়িতে যে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, সে আসলে দুজন, এক করুণ অসহায় আনিশা আর এক ভয়ঙ্কর পৈশাসিক আনিশা। পলাশের বাবা মা এই কথাগুলো বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে তারা বুঝতে পারছিলেন আমরা মিথ্যে বলছি না। দুর্ভাগ্যবশত আমাদের সব দোয়া, ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন পর পলাশ মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ লেখা হলো কার্ডিয়াক অ্যারেস্ট ডিউ টু সিভিয়ার নিউরোলজিক্যাল শক। কিন্তু আমরা জানি ওকে ওই বাড়ির অভিশাপটাই কেড়ে নিয়েছে। অনেক পরে আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম আনিশা সত্যি আত্মহত্যা করেছিল। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। মেয়ের মৃত্যুর পর ওর বাবা মা সব বিক্রি করে আমেরিকা চলে যান, কিন্তু আনিশার রুহ হয়তো কোনোদিন মুক্তি পায়নি। ওর মৃত্যুর প্রায় 12 বছর পেরিয়ে গেলেও আজও রায়গঞ্জের লোকেরা রাতের বেলা ওই বাড়ির জানালায় ওকে দাঁড়িয়ে থাকতে দেখে। কখনো দরজার সামনে ওর ছায়ামূর্তি দেখে চমকে ওঠে। গভীর রাতে ওই পোড়া বাড়ি থেকে ভেসে আসে ওর কান্নার আওয়াজ। সেই ঘটনার পর আমাদের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে। আমরা 4 বন্ধুর দলটা ভেঙে 3 জনের হয়ে গেছে। আমরা আর কখনোই ওই রায়গঞ্জের পথ মাড়াইনি, কিন্তু প্রতি রাতে যখন ঘুমোতে যাই, পলাশের সেই ভয়কাতর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আর কানে বাজে ওই অভিশপ্ত বাড়ির ভেতর থেকে ভেসে আসা আনিশার সেই পৈশাসিক হাসি। ওই বাড়ি একটা জীবন্ত গজব, যা আমাদের বন্ধুকে কেড়ে নিয়েছে, আর আমাদের প্রত্যেকের আত্মায় চিরদিনের জন্য এক গভীর ক্ষত তৈরি। সেদিন রেফায়েত ভাই হেঁটে যাচ্ছিল নন্দীপাড়ার আশেপাশের কোনো রাস্তা দিয়ে। যাবার পথে একদল মানুষ লাশ কাঁধে নিয়ে যাচ্ছে। সবসময় রেফাত ভাই লাশ দেখলে সেই লাশের পেছন পেছন যান এবং দাফন পর্যন্ত সাথে থাকেন, যদি সেটা তার ঢাকায় হয়। সে যাই হোক, তার পরিচিত হোক তার অপরিচিত হোক। এটা 2014 সালের ঘটনা। তো তিনি এরকম ফার্ম গেটে আসবেন, রওনা দিয়েছেন বাড়ি থেকে, কিন্তু হঠাৎ তাদের বাড়ির সামনে, তার বাসা থেকে বের হওয়ার পর কিছু দূর আগানোর পর নন্দীপাড়ার কোনো এক আশেপাশে মসজিদে একটি লাশ জানাজা হয়। দুপুরে জোহরের নামাজের পর তিনি জানাজা পরে সেখানে জানতে পারেন যে লাশ নিয়ে যাবে সীতাকুণ্ড। তো যেহেতু লাশটা ঢাকার বাইরে যাচ্ছে, তিনি আর দাফন কার্যে যেতে পারবেন না। তো ভিড়ের মধ্যে থেকে একজন লোক তাকে বলে ওঠে, হুজুর কেমন আছেন? তো উনি চিনতে পারলেন যে ওনাকে খুব ভালো করেই চিনতে পারলেন, উনি তার পরিচিত একজন লোক। তো বলে, হ্যাঁ ভালো আছে, কি অবস্থা, কে মারা গেছে? তো বললো যে আমার চাচা মারা গেছে, তো আপনি আমাদের সাথে চলেন না, সীতাকুণ্ড চলেন, 2টা গাড়ি নিয়ে যাচ্ছি, প্লাস আপনার লাশের জন্য আলাদা একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিন্তু ফ্রিজিং কার পাই নাই তারা। তো টেনশন করবেন না, আমি সবকিছু বহন করব। তিনি বললেন, তিনি অভয় দিলেন। তো প্রথমে একটু ইতস্তত বোধ করার পর তিনি বলেন, টেনশনের কিছু না, আসলে আমার একটা বিশেষ কাজ ছিল ফার্ম গেটে। তো উনি আর 7-5 চিন্তা না করে তার সাথে রওনা দিয়ে দেন এবং মোবাইলে জানিয়ে দিলেন যে তিনি ওই বাসায় যাচ্ছেন না, সীতাকুণ্ডে রওনা হয়ে যান। তো তিনি আমল করতে করতে যাচ্ছেন। রওনা হয়েছেন দুপুর 3টার দিকে। তো সীতাকুণ্ডে পৌঁছান তারা রাত 3টার দিকে, কারণ মেঘনা ব্রিজ এবং দাউদকান্দি ব্রিজের ঝামেলায় তাদের অনেক দেরি হয়ে গেছে। গরমকাল, একেবারে সবাই ঘেমে অস্থির। কিন্তু সেখানে পৌঁছাবার পর সিদ্ধান্ত হয় এত রাতে কবর দেওয়া হবে না, কবর দেওয়া হবে সকালবেলা। তো রিফায়েত ভাই হঠাৎ করে ইনভলভ হয়ে বলেন, দেখেন ফজরের নামাজের পর দাফন করা যায় কিনা, লাশের অবস্থা তেমন একটা ভালো না, অনেক গরমে প্রবলেম হয়ে গেছে। আপনারা সিম্পল অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে এসছেন এবং অ্যাম্বুলেন্সের এসিতে খুব একটা কাজ হয়েছে বলবো না আমি, তো গরমে আরো ঝামেলা হয়ে যেতে পারে, তাই আগে ভাগেই দাফন করা ভালো এবং মুসলিম মানুষের লাশ যত তাড়াতাড়ি দাফন করা যায় তো এটাতে ততই ভালো আর কি। আর তাছাড়া আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর কবর যদি দিয়ে ফেলেন এবং কবরে যদি বৃষ্টিতে ভরে যায়, তখন লাশ কিন্তু দাফনে আরো প্রবলেম হতে পারে। তো তার কথা শুনে 10 রকমের কথা আসলেও সবাই সিদ্ধান্ত নেয়, হ্যাঁ ঠিক আছে, ফজরের নামাজের পর জানাজা হবে, দাফন হবে আর কি। তো তারা ফজরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষ করে লাশ দাফন করার জন্য ওনাদের পারিবারিক গোরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়।
তো অ্যাম্বুলেন্সের লাশের পাশেই কিন্তু ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে আর কি, আসলে সীতাকুণ্ডের আশপাশের কোনো এলাকা, পাশের রেফাত ভাই গাড়ির ভেতরে ছিল, যেহেতু গাড়িতে জায়গা ছিল না তাই লাশের পাশেই তিনি বসে গেছেন। আর সেই জায়গায় সেই সিটের মধ্যে বসে যাওয়াটা দূর জার্নি করা খুব কষ্টের। তো তিনি লাশের পাশে বসেই দোয়া দুরুদ পড়ছিলেন এবং এক সময় তন্দ্রাতে চলে যান। তন্দ্রাতে গেলে প্রায় সময় তিনি খুব সামনের খারাপের কিছু একটা টের পেতে থাকেন, যেমন সামনের কিছু খারাপ কিছু ঘটতে চাইলে তিনি একটু আঁচ পেয়ে যান। ওই তন্দ্রার মধ্যে তিনি দেখেন একটা গরু একটা কবরস্থানে বাঁধা। তন্দ্রার মধ্যেই তিনি দেখছেন গরুটার মাথা নাই, কিন্তু গরুটা খুব ছটফট করছে, গরুটা কথা বলছে এবং বলছে বিশাল ক্ষতি হয়ে গেছে। তিনি এই জিনিসটা বারবার দেখছিলেন যখন তিনি গাড়িতে তন্দ্রার ভিতরে ছিলেন, এবং লাশের খাটিয়ার ভেতর থেকে পেরেক মারার শব্দ তিনি পাচ্ছিলেন। মনে হতে লাগলো লাশের কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু উনি ভালো করে দুয়া পরে লাশের খাটিয়া থেকে উপরের ঢাকনাটা দেখি উনি ইজি সরাতে পারছেন। তিনি সরালেন এবং চেক করলেন। চেক করতে যাবেন এমন সময় সামনে যিনি বসেছিলেন তিনি বললেন, হুজুর কি করতেছেন আপনি? তো রেফাত ভাই আর কিছু বললেন না, বললেন না কিছু হয় নাই। তিনি ঢাকনাটা লাগিয়ে দেন এবং বুঝলেন লাশ হতে কোনো প্রবলেম আছে কিনা। আসলে কিছুই নেই, সব তন্দ্রার খেলা। যাই হোক, মসজিদ থেকে সবাই জোরে জোরে কালিমা শাহাদাত পড়তে পড়তে কবরস্থানে ঢোকে। তো এই কবরস্থানটা খুব বেশি বড় না, পারিবারিক কবরস্থান। বড় জোর হলে প্রথম কাতারে 50টা কবর, এরকম 10টা কাতার। ওই এলাকা ভিত্তিক কয়েকজন জায়গা দিয়ে কবরস্থান করেছে আর কি। তো রেফাত ভাই কবরস্থানে ঢুকতেই দেখলেন কবরস্থানের দুই দেয়ালের দুই কর্নারে দুইজন মানুষ বসে আছে। তারা ঢুকছে না ভেতরে, তারা দেয়ালের উপরে দাঁড়িয়ে হাঁটছে কিছুক্ষণ পর পর, কিন্তু কারো দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না। তারা হুবহু মানুষের মতো হাঁটছে, খুব দূরে না, লোকদের চোখে, এটা খুব দূরে ছিল না, লোকদের চোখে পড়ার কথা ছিল, কিন্তু যেহেতু কেউ দেখছে না তাটা মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র রেফাত ভাই দেখছে। কবরস্থানে লাশ দাফনের সময় পাশের বাসা থেকে মহিলাদের কান্নাকাটি আসছে এবং রাস্তায় দাঁড়ানো কুকুরগুলো কান্নাকাটি করছে। লাশ দাফনের ঠিক 15 মিনিট পর দুয়া শেষ হতেই তুমুল বৃষ্টি নামে, একাকার অবস্থা, ভিজে চুপচুপ অবস্থা। তো যেই লোক তাকে সীতাকুণ্ডে নিয়ে আসে তার নাম হচ্ছে ফারুক। তিনি বলেন, হুজুর চলেন আমার বাসায়, একদম সাথেই কয়েকটি বাসা দেখা যায়, তো আপনি আমার বাসায় বিশ্রাম নেবেন, খাওয়া দাওয়া করবেন, বৃষ্টি যেহেতু নেমে গেছেন চলেন, আর সারা রাত তো অনেক কষ্ট হয়েছে। তো রেফাত ভাই দেখলেন তখনও সেখান থেকে দুইজন লোক সেই দেয়ালে হাঁটছে। তো তিনি তার বাসায় ঢুকে ফ্রেশ হন এবং সাথে সাথেই তাকে একটা রুম দেওয়া হয়, বলা হয় আপনি এখানে বিশ্রাম নেন, আমি একটু পরে আসব। আর তখন সকাল 6টা বাজে, আর অনেক কষ্ট হয়েছে জ্যামের ভিতরে, আর যেভাবে আসছেন অনেক কষ্ট হওয়ার কথা। তো লোকটা তাকে তার বাসায় নিল। এই কবরস্থানে যে দুইজন লোক দেয়ালে হাঁটছিল তারা 2টা বাড়ি পরেই কবরস্থানের উত্তর দিকের দেয়ালে তারা হাঁটছিল। রেফাত ভাইটা ক্লিয়ার করে বললেন যে কবরস্থানের উত্তর দিকে তারা হাঁটছিল। তিনি বিছানায় শুয়ে একটু শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি একটা বাচ্চার চিৎকারে ঘুম ভাঙেন। তো বাচ্চাটা কান্না করছে। তো ফারুক যে লোক ফারুক ভাই তাকে নিয়ে আসছে, সে জিজ্ঞেস করছে বাচ্চাটাকে কি হয়েছে। তো রেফাত ভাই দাঁড়িয়েছিল দূরে। তো বাচ্চাটা বলে যে ভূতের বাসা থেকে ওই ভূতটা ইট ছুঁড়ে মেরেছে, তার কপাল ফুলে গেছে। তো রেফাত ভাই সকালের নাস্তা খেয়ে জিজ্ঞেস করেন, আপনারা ঢাকা রওনা হবেন কখন? তো ওই ফারুক ভাই বলে, আমরা আসলে মিলাদ না পড়ে যাচ্ছি না, 3 দিন থাকতেছি, আপনি দয়া করে আমাদের সাথে থাকেন, কষ্ট করে আবার সেই জ্যাম পার হয়ে যাবেন, আপনি আমাদের বাসায় গেস্ট তো থাকেন, এখানে একসাথে যাবো না, যেহেতু আসছি একসাথে, আমরা একসাথে যাবো না, এই 3 দিন একটু ম্যানেজ করেন। রেফাত ভাই বলেন আসলে তিনি এইসব জিনিস তিনি অ্যাটেন্ড করেন না, তিনি দোয়া করবেন, 3 দিন থাকবেন, কিন্তু কিছু জিনিসের ব্যাপারে তার একটু ঝামেলা আছে, বিধায় তিনি অনেক কিছু অ্যাটেন্ড করতে পারবেন না। তো এটা রেফাত ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, যাকে তিনি এক ফাঁকে জিজ্ঞেস করলেন আসলে ভূতের বাড়ি কোনটা, কাহিনী কি? তখন সেই ফারুক ভাই বলেন, আসলে যে হুজুর আমার ফুফাতো ভাই, আমার আপন ফুফাতো ভাই কবরস্থানের যে বাড়িটা দেখেছিলেন উত্তর দিকে দেয়ালের সাথে বাড়িটা ওদের, সেখানে থাকে। আর আমার ফুফাতো ভাইয়ের কিছু প্রবলেম আছে, ও যেখানেই যায় তাকে এখন ওখানে যেখানেই যে ওই বাসাটার নিচে যেই যাক না কেন তাকে কিছু না কিছু আঘাত করে, আর ওর বউ সন্তান সম্ভবা এখানে থাকে না। তো বলেন কাহিনী কি? তো বলে একটু বলেন তো শুনি। তো বলে যে ফারুক ভাই বলে যে দেখেন আমি বেশি কিছু জানি না, তো যতটুকু জানি যে ও কুফরি টুফরি করতো, তো কুফরি তাকেও হয়তো কেউ করছে, যার কারণে এই অবস্থা, পাগল হয়ে গেছে এখন। তো
তো পাগল হবে না তো কি, এরকম করে তো যে কেউ পাগল হয়ে যাবে, মানুষের ক্ষতি করে কে ভালো আছে। তো রিফাত ভাই এসব কথার মনোযোগ দেন না, তিনি বলেন আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি, সম্ভব? ফারুক ভাই বলেন দেখেন না যদি কিছু করতে পারেন হুজুর। তো ফারুক ভাই খুবই আগ্রহ দেখায় যে তার ভাইকে যদি কিছু করা যায়। তো রিফাত ভাই বলল আসলে ঘটনা তো অন্যরকম মনে হচ্ছে, আমার একটু দেখা করতে হবে তার সাথে, বাদ আসর যাই আমরা ওই বাসায়। তো তাকে বাদ আসর নিয়ে যাওয়া হয়। তো আসরের নামাজের পর রিফাত ভাই সেই বাসায় ঢোকে। তো বাসাটা পুরোটাই খালি, শুধু দুতলায় মানুষ আছে বোঝা যাচ্ছে। তো নিচতলায় ঘের 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 শব্দ আসছে খালি ফ্ল্যাট থেকে। সিঁড়ির প্রথম স্টেপ দেওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন দেয়ালের এপাশ ওপাশ থেকে শব্দ আসছে, দূর হ, দূরে চলে যা। তো রেফাত ভাই উপরে উঠেই তিনি দেখতে পান ছাদে যাওয়ার সিঁড়িতে ওঠার সেই সিঁড়িটা আছে, সেখানে দুজন লোক বসে আছে। রেফাত ভাইয়ের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে। রেফাত ভাই নর্মালি ভয় পান না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভয় পান, কিন্তু এবার তিনি ভয়ও পান নাই। এবার তিনি বুকের ভেতরটা তার ধুক ধুক করছে, কেন জানি তার মায়া হচ্ছে ওই দুইজনকে দেখে। এমন না তাকে কোনো ক্ষতি করছে বা কোনো মানুষ তাকে ডিস্টার্ব করছে, এরকম এইসব কেসগুলোতে যারা ডিস্টার্ব করে তাদের প্রতি তার কখনো মায়া হয় না। তো তিনি কিছু না মনে করে দোয়া পরে একটা ফু দিয়ে, তার ভেতরে একটা ফু দিয়ে তিনি তাড়াহুড়ো করে বাসায় ঢুকবে, এমন সময় দেখে যে তিনি যখনই দোয়াটা পড়লেন তখনই ওই দুইজন তাড়াহুড়া করে ছাদের উপর উঠে যায়। তো তিনি ঘরে প্রবেশ করলেন বিসমিল্লাহ বলে, পড়ার সময় একটা সূরা পরে হাততালি দিয়ে তিনি ঘরে প্রবেশ করেন। তো প্রবেশ করার সময় ঘরের ভেতর থেকে মনে হচ্ছে দেয়ালের ভেতরে চাপা আছে হাজার হাজার লাশগুলা কান্না করছে, বলছে আমার ক্ষতি করিস না। তিনি তন্দ্রার সময় যা চিন্তা করছিলেন ঠিক এরকমই। তো ঘরে প্রবেশ করে তিনি দেখলেন ঘরের বড় রুমে দুজন মুরব্বী, তাদের তিনি সালাম দেন এবং তিনি তাদের পাশে একটা চেয়ার তাকে এনে দেওয়া হয়, তিনি বসেন। তো ফারুক ভাইয়ের পরিচয় করে দেন, এটা আমার ফুপ্পি, এটা আমার ফুপা। তো ফুপি জিজ্ঞেস করেন তোরা কেমন আছিস। তো এই ফুপিরই কিন্তু ভাই মারা গেছেন, যার কারণে রেফাত ভাইয়ের সেখানে যাওয়া। তো তারও মন খারাপ দেখা যাচ্ছে। তো ফারুক ভাই বলছে ফুফু ওনাকে নিয়ে আসলাম আপনার সাথে দেখা করার জন্য, উনি আমার পরিচিত। তো কাকার লাশ দাফন করার সময় তিনি ঢাকা থেকে আসছে আমার সাথে। তো এর মধ্যে রেফাত ভাই দেখেন ফারুক ভাইয়ের ফুপুর পাশে একজন লোক দাঁড়ানো, সে বারবার রেফাত ভাইকে ইশারা করছে চলে যাবার জন্য। আর যেহেতু রেফাত ভাই বসেছিল, সে উঠছিল না, সে এটা দেখে মাইট দিবে এরকম একটা ইশারা করছিল। রেফাত ভাই দেখলেন তার মা একজনকে ডাক বলল যে সেলিমের রুমের কাছে যে দাঁড়াতো, সেই ছেলেটা সেখানে চলে গেল। তো সেই ছেলেটা হচ্ছে ওই যে ভুক্তভোগী সেলিম ভাই, তার ছোট ভাই। তো ফুহু বলল আগে আমার ছেলের অবস্থা দেখেন, ও এরকম ছিল না, 4 মাস যাবত অবস্থা, ওর বউয়ের বাচ্চা হবে, আমরা পাঠাই দিছি ওই বউয়ের বাপের বাড়িতে, ঘরে তুল কালাম করে একাকার অবস্থা, পাগল হয়ে যাচ্ছে আমার ছেলে। বলতে বলতে রুমের দিকে এগুচ্ছে, বলে যে বহু কবিরাজ দেখিয়েছি, কিছুই হয়নি, কবিরাজরাও মুখ ফিরাই নিয়েছে, কত টাকা খরচ করেছে ওর পেছনে এই 4 মাসে 5 মাসে। তো তিনি রুমে ঢুকতেই দেখে যে রুমের ভেতরটা পটকা গন্ধ, পায়খানা প্রস্রাব করে সব জায়গায় একাকার অবস্থা, খুব বাজে অবস্থা এবং বমি করার মতো অবস্থা, রুমে ঢোকা যাচ্ছে না। আর মাঝে মধ্যে এই পায়খানা করে তিনি মানুষের মধ্যে বারান্দা দিয়ে ছিটায় দেয় আর কি, এরকম অবস্থা আর কি। বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করে, তাকে বেঁধে রাখা হয়েছে একটা শেকল দিয়ে, যাতে একটা সার্টেন মুভমেন্টই তিনি করতে পারেন। রাত হলে তিনি গান গায়, আবার কখনো কখনো জোরে জোরে চিৎকার করে। তো আসলে ফুফুর পাশে একজনকে তিনি ওই সময় বসে দেখেছিলেন দাঁড়িয়ে আছে। তো ওইখানে ওই মুরব্বী ফুপার সাথে দেখা করবার সময় তো সেলিম ভাই রুমে ঢোকার পরে যখন সেলিম ভাইকে দেখে, তখন সেলিম ভাইকে দেখছিল আরে রেফাত ভাই বলল থাক, আমি আর এখন দেখবো না, আমাকে বলেন ঘটনা কি। তো তাকে আবারও সেই ফুপার রুমে নেওয়া হলো। এই বয়স্ক লোকটাও এই টেনশনে একবার হার্ট অ্যাটাক করেছে। তো রেফাত ভাইকে বলা হয়, তিনি ওই রুমে আবার যেয়ে বসায়। তার ছেলে তাকে তার পাগল হওয়ার আগে যা বলেছে, যে সে মানুষের কাজ করে দিত, তার সাথে তো 2টা জিন ছোটবেলায় তার সাথে আসে, এই 2জন জিন তাকে বিভিন্ন সময় কাজ করিয়ে দিত, টাকার কাজ করিয়ে নিত এবং টাকার বিনিময়ে। তো তিনিও টাকা পাচ্ছিলেন এবং চলছিল তাদের সংসার। তার 2জন জিন আছে, তারা তার সাথে সবসময় থাকে। ছোটবেলা থেকে তিনি সবসময় কারো না কারোর সাথে কথা বলতো এবং এটা শুরুতে সবাই ভয় পেল, পরবর্তী সময় আর কেউ ভয় পেত না। তো পরে জানা গেছে তার সাথে 2জন জিন সঙ্গী আছে, তারা তার সাথেই থাকে, তারা কোথাও তাকে ছেড়ে যায় না। তো রেফাত ভাই মিলাচ্ছে 2জনকে তিনি দেখেছিলেন, তার সাথে থাকা সেই জিন দ্বারা তিনি মানুষের অনেক কাজ করে দিতেন, জাদু করা, মান করা ইত্যাদি, খারাপ কাজ ভালো কাজ সবকিছু। অনেকের উপকার হতো, আবার অনেকের হতো না। তার কিছু কিছু কাজে তিনি এই পুকুরের পানি
ওই কবরে তাবিজ গোড়া গেড়ে ফেলা, শ্মশান থেকে হাড় সংগ্রহ করা, এসব উপকরণ তিনি জোগাড় করতো এবং তা দিয়ে কুফরি করে যাকে ইচ্ছা তিনি ক্ষতি করতে পারতো। আবার জাদু আবার আরেকজনের জন্য তিনি বানও মেরে দিত, কেউ বান মেরেছে সেটা ছুটিয়ে দিত। কিন্তু 2012 সাল থেকে তিনি এসব যাই করতেন, বাসায় অসুস্থ থাকতেন এবং টাকা পয়সা অনেক খরচ করেন, কিন্তু কোনো লাভ হয় নাই। 2012 সালের শেষের দিকে রাতের বেলা হঠাৎ একদিন চিৎকার, পুরো বাসা একাকার অবস্থা। এক করেছে তিনি সবাইকে, চিৎকার চেঁচামেচি করে তার সারা শরীরে হাত দিতে বলতে লাগলেন, আমাকে বাঁচাও আম্মা, ওরা আমারে মাইরা ফেলবে। তো জিজ্ঞেস করা হলে বলে যে তিনি একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নে 3 জন লোক তার সামনে আসে, তারা তার মাথাটাকে একটা কাঠের গুঁড়ির উপর রেখে শরীর থেকে জবাই করে আলাদা করে দেয়। তিনি চিৎকার করতে থাকেন তার শরীর থেকে এবং ফিল করতে থাকেন গরম রক্ত তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি ঘুমের মধ্য থেকে সেটা টের পান। সেই রক্তগুলো ওই জন্তুগুলো হাত দিয়ে তুলে আবার তার শরীরে মেখে দিচ্ছে। তিনি ভয়ে ঘুম থেকে উঠে যান। সেই সময়ে রাতের বেলা পুরো বাসা কেঁপে ওঠে, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। এরকম কম্পন আগে কখনো হয় নাই। তারা লক্ষ্য করলেন যে রুমে সেলিম ঘুমায় তার স্ত্রী সেই রুমে বারান্দায় ভর্তি লাল রক্ত। তারা অনেক ভয় পেয়ে যান এবং আল্লাহকে ডাকতে ডাকতে তারা এক রুমে জড়ো হয়ে যান সবাই। পরের দিন একজন কবিরাজকে নিয়ে আসা হয়। সেই কবিরাজ তার ব্যাপারে যেটা বলে, যেহেতু তিনি খারাপ কাজ করেছেন, কোনো ক্ষতি করেছে কাউকে, এখন বিষয় যে যাকেই সে ক্ষতি করেছে সে শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে, নতুন শক্তি নিয়ে যাকে ক্ষতি করেছে। এর মোকাবেলা করা সম্ভব বড় কোনো আলেম দ্বারাই, আমল দ্বারা, আলেম দ্বারা। সেলিম সাহেব অনেক নামাজ পড়তেন, সেদিন থেকে তার নামাজও বন্ধ। গালাগালি, গান গাইতো মাঝে মধ্যে একা একা, কিন্তু তখনও এতটা এক্সট্রিম হয় নাই। তারা একজন বিজ্ঞ আলেমকে দেখাতে যাবেন, কিন্তু সে আলেম তাদেরকে আগেই মানা করে দেয়। তাদের এই অবস্থা হয় আরো ভয়ঙ্করভাবে 2013 সালের শেষের দিকে, যখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। তার স্ত্রীকে প্রায় সময় ছাদে পাওয়া যেত এবং যখনই ছাদে পাওয়া যেত সে শুধু একটা কথাই বলতো, তাকে মুক্তি দিতে। কেন এসব কথা বলতো তারা কেউ কখনো বোঝেনি। তার স্ত্রী কিছু খেত না, আর স্বপ্নে নাকি প্রায় সময় দেখতো তার বাচ্চাকে কে যেন তার পেট থেকে বের করে কেটে নিয়ে যাচ্ছে এবং বলছে, আজকে তোর বাচ্চা দিয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। পরে তার বাবা মা তাকে বাসায় নিয়ে যায়। সেখানেও এসব দেখা কমলেও কিন্তু সেখানেও তিনি কয়েকবার তার বাচ্চাকে মেরে ফেলতে চেষ্টা করেছিল। কিন্তু এত কিছু তো মানুষ দেখে না, মানুষ সবকিছু বুঝতে চায় না। হঠাৎ একদিন নাকি সেই আলেম তাদেরকে যে আলেম তাদেরকে দেখতে মানা করে দিয়েছিল, সেই আলেম তাদেরকে ফোন দিয়ে বলে, দেখেন আমি খবর নিয়েছিলাম, আমি বলতে চাচ্ছিলাম না, আপনার ছেলে কুফরি করা ছেলে, সে কি করেছে খবর নেন তার কাছ থেকে। সে এমন এক অকাজ করেছে যার মাসুল আপনাদের পরিবার দিয়ে যাবে। সাবধান থাকেন, ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আপনার ছেলের বউ এবং এই ছেলের বউয়ের সাথে সর্বদা একজন লোক রাখবেন। আপনার ছেলের আশেপাশে যেন কোনো ধারালো বস্তু না থাকে সেই ব্যবস্থা করবেন, এবং বাসায় যদি ভাড়াটিয়া থাকে তাহলে তাদের বিদায় করে দিতে পারেন, কারণ বলা যায় না কার কি ক্ষতি করে ফেলেন আর আপনারা বিপদে পড়ে যান। এরপর থেকে সেই যে ফোন আসলের পর থেকে ধীরে ধীরে তার এই দশা, তাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। কন্ট্রোল করতে গেলে তিনি ঝামেলা করে বসেন। বাসার মধ্যে সারাক্ষণ কে যেন চিৎকার করত এবং বাড়ির চারিপাশে তখনও কুকুর কেঁদে যাচ্ছিল। প্রায় 2 ঘন্টা সেই বাসায় থাকার পরে রেফাত ভাই এই ফারুক ভাইয়ের সাথে তাদের বাসায় ব্যাক করে। তো ফারুক ভাইদের বাসা থেকে ওই বাসায় দূরত্ব খুব বেশি হলে 50 ফিট, সবকিছুই দেখা যায়, পাশাপাশি বাসা। তো রেফাত ভাই মাগরিবের সময় হয়ে যাওয়াতে মসজিদে যে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে কবরস্থানের পাশ দিয়ে আসবার সময় তিনি সেই বাসার ছাদের উপর লক্ষ্য করেন 2 জন দাঁড়িয়ে আছে, আর আর কে যেন তাদেরকে চাবুক দিয়ে মারছে। সেই চাবুকের শব্দ রেফাত ভাই স্পষ্ট শুনতে পাচ্ছে। তিনি ঘরে যান এবং দুয়া আমল করতে করতে তার ওস্তাদদেরকে ডাকেন। তিনি দেখতে পান আমলের সাহায্যে তার একজন ওস্তাদ তার সামনে আর একজন ওস্তাদ তার পেছনে দাঁড়িয়ে আছে। কথা বলেন একজন আর চুপ করে রইলেন একজন। বলছেন, তুমি ওই বাসায় কেন গিয়েছিলে? তুমি জানো না তুমি বিপথে চলে যেতে পারতে? সেই বাড়িতে একজন ছিল আমাদের থেকে, তার বিধায় তোমার কিছু হয় নাই। এরপর থেকে আমাদেরকে আগে জানিয়ে যাবে। বলো কি জিজ্ঞেস করবে? তখন রেফাত ভাই বলল, আমি এই ঘটনা শুনলাম, এই অবস্থা। তখন ঘটনা হচ্ছে তারা বলে যে আমাদের বের করতে হবে, তবে যা ঘটছে আর যাই ঘটেছে সাধারণভাবে ঘটছে না, লোকজন কিছুই বুঝতে পারছে না কি ঘটছে বাইরে থেকে তাদের সাথে। তো আমরা দেখি ওখানে কেউ আছে কিনা আর তাদের সাথে যোগাযোগ করা যায় কিনা। তো ফজরের নামাজ শেষ করে ঘরে আসতে রেফাত ভাই দেখেন
একজন একজন লোক একজন তাদের থেকে একজন ওস্তাদ তার রুমে থাকছিল, যে রুমে তিনি থাকছিল সেই রুমে বসে আছে। বলে, দেখো এই সেলিম লোকটা খুব বাজে কাজের সাহায্যে একটা বিশাল ক্ষতি করে ফেলেছে। সে এক প্রাক্তন প্রেমিকা বিবাহ করার পর, অন্য জায়গায় বিবাহ করার পর সেই প্রেমিকার পেটের সন্তানকে মেরে ফেলেছে। কোন এক শ্মশানের ছাই মিলিয়ে পুতুলের ছবি এঁকে সেই কাজটি করেছে। অনেক অর্থের বিনিময় করেছে তিনি, এবং তিনি আরেকজন দিনের সাহায্য শ্মশান থেকে নিয়ে এই হত্যাযজ্ঞ চালায়। সেই বাচ্চাটার জন্মের আগেই পেটের মধ্যে মারা যায়। সেই মেয়েটার স্বামী আরেকজনের সাহায্য নিয়ে তার এই ক্ষতি করে যাচ্ছে, তার সন্তানও যেন পৃথিবীতে ভূমিষ্ঠ না হয়। এই এক প্রকার প্রতিশোধ। এই প্রতিশোধের ক্ষতি যার করছে নিজেরাই করছে। সেলিম একজনের করছে, এখন সেলিমের পেছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া হচ্ছে। বলা যায় না সেলিমের সন্তানের সাথে সেলিমের স্ত্রীকেও মেরে ফেলতে পারে তারা। তুমি এসবের মধ্যে পড়ো না, সবসময় সবকিছুর ডিল করা যায় না। রেফাত বলল, সব মানলাম, কিছুই করলাম না, কিন্তু দুই পক্ষের প্রতিশোধের কারণে নিষ্পাপ শিশুটার কিছু হোক তা তো কাম্য না। শিশুটার কি দোষ? চাইলে শিশুটাকে কি বাঁচানো সম্ভব না? ওস্তাদ সর্দার বলে, জানি না, কিছুই বলা যাচ্ছে না। ওদের মধ্যে থেকে যে আসছে সে আমাদের সাথে কথাই বলতে চায় না। অনেক কষ্টে কিছু ইনফরমেশন জোগাড় করেছি। এছাড়া সেলিমের সাথে যে জিন আছে ওরাও কিছু করতে পারবে না। ওরা এমনকি সেলিমের কাছেও তারা আসতে পারবে না, ভিড়তে পারবে না। এখন তুমি দেখো তুমি কি করবে। চেষ্টা করো এসব থেকে নিজেকে দূরে রাখতে। আর যদি একদমই না পারো, তুমি কথা বলে দেখতে পারো, আমরা থাকবো। তবে এই আমলের মাধ্যমে পাশ থেকে আমরা তোমাকে সাহায্য করবো, দেখো কিছু বের করা যায় কিনা। তো রেফাত ভাই সেদিন মিলাদের আগের দিন সেই বাসায় যায় এবং তার রুম থেকে সেলিম ভাইকে বের করা হয়। তিনি আগের থেকে বলে রেখেছিলেন তার 6-7 জন লোক লাগবে সেখান থেকে সেলিম সাহেবকে বের করার জন্য। তো সবাই তাকে ধরে গোসল করিয়ে পাক পবিত্র করা হয়, এবং যা খুব কষ্টদায়ক ছিল। 6-7 জন মিলে তার এই কাজগুলো করে। গ্লাভস পরে গোসল করানোর সময় সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ দেখা যায়। গোসল করানোর পর তাকে নিচতলার একটা রুমে নেওয়া হয় এবং পরিষ্কার করা হয় সেই রুমটা। রাত 10টার দিকে তাকে একটা গোল দাগ কেটে বসানো হয়। প্রায় 1 ঘন্টার আমল শেষে সেলিম সাহেব নরমাল হয়। এই প্রথম তাকে নরমাল দেখলো তার ভাই। সেখানে সেলিম সাহেবের ভাই উপস্থিত ছিল। তো সেলিম সাহেবের ভেতরে আসে সেই জিন যে তাকে শেষ করবার জন্য এখানে এসেছে। তিনি বলেন, তুমি ডেকেছ ভালো কথা, এখানে আমার আসার উদ্দেশ্য সফল হয়েছে। তার স্ত্রীর বাচ্চা নষ্ট করেছি, এখন কিছুই করতে পারবে না। রেফাত ভাই ওস্তাদ বলে, ওর কথা বিশ্বাস করো না, দেখো আরো কিছু বের করা যায় কিনা। তখনই সেলিম সাহেব মৃগী রোগীর মতো তরপাতে থাকে, এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে আবারও নরমাল করা হয় ঘণ্টাখানেক চেষ্টা করার পর, এবং আরো কিছু রিচুয়াল পালন করার পর সেই জিন বলে, যা হবার তা হয়ে গেছে। এখন যদি তাদের বাঁচাতে চাও তাহলে ইনসান দ্বারাই সম্ভব। এই কবরস্থানের 4 কোণারে 4টা কাগজের মাধ্যমে তাবিজের মাধ্যমে গাঁথা আছে, তা উদ্ধার করে হয়তো তাদের জান বাঁচাতে পারো। তিনি সেদিন রাতে সেই 4 কন্যার থেকে 11টা করে মোট 44টা তাবিজ উদ্ধার করে। উদ্ধারের পর রেফাত ভাই সেই বাসায় যায় এবং দেখে সেলিম সাহেব যেই রুমে ছিলেন, এর মাঝখানে কিন্তু অনেক রিচুয়াল তিনি পালন করেছেন যা আমি বলছি না। সেলিম সাহেব থাকতে সেই রুমে তিনি পড়ে আছেন, বারান্দায় দাঁড়িয়ে আছে সেই জিন, যেই 2টা জিন আর কি। রেফাত ভাই বুঝলেন সব ঘটনা। পরদিন সকালে ফারুক ভাই আসলেন এবং বললেন, আসেন তো ভাই সেই বাসায় যাই। সেই বাসায় যাওয়ার পরে সেই রেফাত ভাইকে জানানো হয়, কি কাজ করলেন আমি বুঝলাম না। আজ সকালে প্রচন্ড ব্যথা ওঠে সেলিম সাহেবের স্ত্রীর। সকাল 9টার দিকে বাচ্চাটা অবস্থা খুব খারাপ হয় ব্যথার চোটে পড়ে। ডাক্তাররা পেট কেটে বাচ্চাটাকে মরা অবস্থায় বের করে। কেউ কি বুঝবে আসলে কিসের ভেতর দিয়ে গিয়েছে গত রাতে। সেলিম সাহেবের রুমের মধ্যে কান্না করছেন, তিনি হাত পা নাড়াতে পারছেন না ব্যথায়, কিন্তু তার আচরণ স্বাভাবিক। কিন্তু এই কথাটাও তিনি রিফাত ভাই সেলিম সাহেবের মাকে বললেন না। দেখেন আপনার ছেলে তো নর্মাল অবস্থায় আছে। তারা জাস্ট একটা কথাই বলেছে যে আসল যা হওয়ার তা তো হয়ে গেছে। তো সব সময় সবকিছুর সলিউশন দেওয়া সম্ভব না। রেফাত ভাই সেখানে পারিবারিক কোনো সলিউশন দিতে পারেন নাই। সেদিন এদিক সেদিক ঘুরে সন্ধ্যাবেলা ফারুক সাহেবের গাড়ি যোগে তিনি ঢাকা রওনা হয়ে